এসে গেছি। কেউ কি আছো? আমার লাইফটা একটু অ্যাপ্রুভ করে দেবেন যদি কেউ থাকেন। চেনা মুখ, চেনা মুখ দেখতে পেয়েছি একজনের। এই তো আস্তে আস্তে আসছে সবাই। আচ্ছা, আমি আরেকটা স্লো কানেকশন দেখাচ্ছে, কি বিপদ। উফ, শুরুতেই স্লো কানেকশন। এক মিনিট, আমি আরেকটা ফোন চালু করে নিচ্ছি, নাহলে আমি কিছুই দেখতে পাবো না। বাবা, আমার গলা কি শোনা যাচ্ছে? তোমরা জানালেও আমি জানতে পারবো না। এই হয়েছে এক বিপদ। একটু অপেক্ষা, একটুখানি। হ্যাঁ, হ্যাঁ, পেয়ে গেছি। এবার সবাই কমেন্ট করতেই পারো, কারণ আমি সব দেখতে পাবো। অনন্যা রায়চৌধুরী মল্লিক, প্রীতিকণা দাশগুপ্ত, সুচরিতা সেন, রত্না দাশগুপ্ত। দেখা শোনা যাচ্ছে। বর্ণালী দত্ত, থ্যাংক ইউ। গুড ইভিনিং। রত্নাদি, রীতা ঘোষ, থ্যাংক ইউ। আজকে না ঝট করে শুরু করে দেবো, এবং মোটামুটি ঘন্টাখানেকের মধ্যে আমি শেষও করে দেবো, কারণ কাল সকালে উঠেই আমার একটা পিকনিক আছে। তো এখানে দেরি করে ফেললে বুঝতেই পারছো, সবার কাছে পিটুনি খাওয়ার চান্স থেকে যাবে। যে কোনো জায়গাতেই আমি দেরি করতে খুব একটা পছন্দ করি না, মানে অ্যাটলিস্ট চেষ্টা করি তাড়াতাড়ি যাওয়ার। দেরিতে যাওয়াটা একটা খুব ব্যাড হ্যাবিট বলে আমার মনে হয়। ঠিক আছে, আচ্ছা, আর একটু হলেই আমি এবার শুরু করে দিচ্ছি। ঠিক আছে, সবাইকে শুভ সন্ধ্যা। এখন শুভ সন্ধ্যাই বলা ভালো। রাধাশ্রী চ্যাটার্জি, শিবাঙ্গী, সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাই এসো। আজকে কিন্তু স্টকটা আমার ভালোই ছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমি অতটা বোধহয় বলবার সময় পাবো না। ঠিক আছে, আবার আমার নেক্সট উইকে আবার নেক্সট শনিবারও আমার এখানেই আবার লাইভ আছে। আমি পরপর 2টো ডেট পেয়েছি। তোমরা সবাই আবার এসো। সবাইকে আমি এখন থেকেই ইনভাইট করলাম যে তোমরা পরের শনিবারও এসো। আচ্ছা, এবার শুরু করি। ছানাদের কি খবর? এক ছানা তো আরও ছানাদের পৃথিবীতে আনার জন্য মোটামুটি প্রস্তুত। তিনি তো একদম মানে সারাক্ষণ ঘুমিয়ে যাচ্ছে, যা হয় আর কি, একদম অ্যাডভান্স স্টেজ। আর বাকি ছেলেরা ভালোই আছে। এই যে মোটু এসছে, এখন দেখছে যে আমার কাছে আসাটা ঠিক হবে কি না, সেটা দেখে নিচ্ছে আর কি। আর ঠিকই আছে, ভালোই আছে। আচ্ছা, এবার আমি না শুরু করে দিই, আর দেরি করব না। পরে যারা আসবেন তারা পরে রেকর্ডিংটা শুনে নেবেন, কারণ আমার আর কিছু করার নেই আজকে। আমি আজকে দেরি করতে পারবো না। আজকে বেশিরভাগ ঘটনাগুলোই আমি আমার খুব ক্লোজ মানুষদের কাছ থেকে শুনেছি, তার মধ্যে আমার বোনও আছে। এখানে তো না, এখনও আসেনি। যাই হোক, ওর কাছ থেকে কিছু শুনেছি, কিছু ভাইজি পাঠিয়েছে, আর আমার খুবই
ঘনিষ্ঠ কিছু মানুষ তারা পাঠিয়েছেন। আমি সবার নাম তো এখানে বলতে পারবো না, কারণ কার আত্মীয় আছেন আপনারা জানেন এই ব্যাপারটা। যাই হোক, হ্যাঁ, নতুন অতিথি আসলে না একদিকে যেমন আনন্দও হয়, আবার সঙ্গে সঙ্গে না দুঃখও হয়, মানে আতঙ্ক হয় আর কি, দুঃখ বলবো না, আতঙ্ক হয়। কারণ সব কটা বাঁচে না, এইটা প্রত্যেকবার শত চেষ্টা করলেও আমি দেখেছি ওই যে কজন থাকার সে কজনই থাকে, এরকম হয়। বেশিরভাগ সময় 4টে মতো ছানা হয়, 4জন কিন্তু বাঁচানো যায় না, কিছুতেই বাঁচাতে পারি না, মানে কিছু না কিছু হয়ে তাদের মৃত্যু হয়ে যায়। তখন সেটা খুব খুব খারাপ লাগে, একটা ছোট্ট একটা প্রাণী চলে গেল এবং তার মা তখন কাঁদে, তখন সেটা ফেস করাটাও কিন্তু আর সব তার চেয়েও যেটা আনফর্চুনেট ব্যাপার, আমাদের মানে এই কালকেই মোটু মোটু চুপ একদম, সবাই কান্না শুনতে পাচ্ছে, এটা বোঝাই যাচ্ছে কী কারণে কাঁদে আর কি, এই সিজনে ওরা একটু কান্নাকাটি করে ফেলে। তো একদম না, একদম চুপ, আসো এখানে বসে থাকো, বসো আমার পাশে বসো, না সে পাশে বসার ছেলেও না। যাই হোক, এরপর হচ্ছে যে যেটা বলছিলাম, আমরা দেখেছি বেশিরভাগ ক্ষেত্রেই বেস্ট অফ দ্য লট, যাকে আমরা সবচেয়ে বেশি আদর করতে থাকছি, সবচেয়ে সুন্দর, তার 4জনের মধ্যে তো সবাই সমান ইয়ে হয় না, রোগা প্যাংলা যেটা একদম ইয়ে না, তারা দেখি সারভাইভ করে যায়, আর যেটা বেশ হেলদি মোটা সোটা সবচেয়ে মুখ মিষ্টি সেগুলোই মারা যায়। সেই জন্যে বড্ড কষ্ট হয়, তখন ভীষণ কষ্ট হয়। গতবারে এখন যারা বড় হয়েছে আর কি, ওদের লটেও কিন্তু সেই একই জিনিস হয়েছিল, সাদা আর কালোতে ছোপ ছোপ, ও সবচেয়ে সুন্দর ছিল, মানে ওকে আমি আর আমার ছেলে চোখে হারাতাম একদম, কিন্তু সে একদম ওই ভূতুও মারা গেল, ভূতুর সাথে সাথে ও ভূতু যখন অসুস্থ ছিল ওকে আলাদা করা যায়নি, ও কোন এক ফাঁকে ও মায়ের কাছে চলে গিয়েছিল। ওইভাবে 4-5টা বাচ্চাকে আটকে রাখা খুব কঠিন, সে তখনই আমার মনে হয়েছিল যা ও মায়ের কাছে একবার চলে গেল, ব্যাস ওকে বোধহয় আর বাঁচাতে পারবো না। অনেক চেষ্টা করালো। কিছু বেড়ালের কিছু অসুখ আছে, যারা বেড়াল পোষেন আপনারা জানেন যে সেটা কিচ্ছু করা যায় না, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হয় যে ইস কীভাবে মারা গেল। তো যাই হোক, আজকে অন্য কথায় আসি। হ্যাঁ, কিছু আসলে কি ওই সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, যে থাকবে সে সেরকমভাবেই জন্মায়, যে এ থাকবে ও ঠিক লড়াই করে বেরিয়ে যাবে। ইমিউনিটিটা সবার সমান থাকে না আর কি, বিশেষ করে আমার মনে হয় একটা ছানা হলে বোধহয় ঠিক থাকতো। যাই হোক, আচ্ছা এবার আমি ঘটনায় ফিরি। হ্যাঁ, খুব কষ্টদায়ক ব্যাপারটা, ওইটা আমার ভাবতে আমার ভাল লাগে না, যে সবকটা বাচ্চা জন্মাবে বেশ, সেটাই ভালো, মৃত্যুগুলো নেওয়া যায় না। আচ্ছা, জয়া এসছে, সুমিত রয় চৌধুরী ওয়েলকাম, মৌ চ্যাটার্জি ওয়েলকাম ওয়েলকাম, অদিতি, মধুমিতা ঘোষ, বাহ, ব্যাস এবার আমি শুরু করে ফেলি। সেটা হচ্ছে যে প্রথম যে ঘটনাটা বলবো সেটা, আমি এর ঘটনা তোমাদেরকে বলেছি, আমি তুমি করেই বলছি, এখানে বেশিরভাগ কেন বোধহয় সবাই আমার চেয়ে ছোটো। তো সেখানে একটা বলেছিলাম না, একটি আচ্ছা আমি ওকে না একটা নাম দিই, নাহলে আমার খুব অসুবিধা হয় কথা বলতে। ওকে যা হোক, এটা বাংলার একটা মানে যে কোনো একটা কমন নাম দিচ্ছি, ও ধরো অর্পিতা, ঠিক আছে, তার নাম ধরে নিচ্ছি আমরা, XYZ না ধরে বাংলা একটা নাম দিলাম অর্পিতা। তো সেই অর্পিতার ঘটনা বলেছিলাম যে সে ভাইকে নিয়ে ইয়েতে গেছিল, আন্দামানে গিয়ে সে একটা ঘরের মধ্যে সাংঘাতিক জিনিস ফেস করেছিল, মনে আছে আশা করি, এই কিছুদিন আগেও আমি বলেছি, বোধহয় মাস 3-4 আগেই আমি বলেছি। এবার ও তারপরে আরেকটা কোথায় সাউথ ইন্ডিয়ায় গিয়েও ওর আরেকবার এরকম একটা ঘটনা ঘটেছিল। ওর একটা রুম নাম্বার সবসময় ওর কপালে জোটে আর কি, এবং সেখানেই ও একটা খুব বাজে একটা কিছু সিচুয়েশন ফেস করে। এমনকি ওর মেয়ের কথাও বলেছিলাম, যে একটা গোল বারান্দায় ছুটতে ছুটতে, এটা আমার মনে হয় অনেকেই মনে আছে। ওয়েলকাম ওয়েলকাম সুমিতা সেনগুপ্ত, ওয়েলকাম।
তো সেখানে যেটা হয়েছিল ঘটনাটা, সেটা হচ্ছে যে এবার যে নতুন যে ঘটনাটা ঘটেছে, ওই কি নাম বললাম, যা ভুলে গেলাম, যাই হোক ধরে নিচ্ছে অর্পিতা, আচ্ছা অর্পিতাই বললাম বোধহয়, যাই হোক, সে তার মা এবং মেয়ে একটা গ্রুপের সঙ্গে ওরা ওই ভাইজ্যাক, আরাকু ভ্যালি, ওই সমস্ত জায়গাগুলো ওরা ঘুরতে যায়। এবং সাধারণত অন্যবার ওর মানে পুরুষ মেম্বাররাও যান আর কি, কিন্তু এবার সেটা যায়নি। কিছুদিন আগে হয়তো ওই পুজোর সময় টময় ওই সময়টা ওরা গেছিল, আমি ঠিক সঠিক বলতে পারবো না কোন সময়টা গেছিল। তো সেখানে যখন ওরা যায়, এমন অদ্ভুতভাবে টিকিটটা আসে, ওদের সঙ্গে যে দলটা যাবে তার মধ্যে বেশ অতি পরিচিত এবং বাকিরা হচ্ছে ওদের রিলেটিভ, এরমভাবে একটা টিম তৈরি হয়। তো সেখানে যখন ওরা যায়, টিকিটটা যখন ওরা হাতে পেল, ওরা দেখলো যে ওদের তিনজন, ওদের বাড়ির তিনজন, মানে মা, তার মেয়ে, এরকম আর কি, 3 প্রজন্মের 3 মহিলাই বলবো। তো তারা আগের দিন টিকিট পেয়ে গেছে, আর পরের দিন এরা টিকিট পেয়েছে। সেটা কি কারোর ভুলের জন্যই হলো বা যাই হোক, টিকিটটা এইভাবেই এসেছিল। তো ওরা 3 জনে রওনা হয়ে যায়, ও মা এবং মেয়েকে নিয়ে রওনা হয়ে যায়। তো রওনা হয়ে যাওয়ার পর ভাইজ্যাকে ওদের যখন ট্রেনটা গিয়ে পৌঁছয়, খুব লেট হয়। লেট হওয়ার ফলে যে সময়টা ওদের ঢোকার কথা ছিল তার থেকে বেশ কিছুটা সময় বাদ পড়ে আর কি। ওরা একটা সেটা বেশ নাম করা একটি হোটেল, আমি অবশ্যই নাম বলবো না, ভাইজ্যাকে, সেটা ওরা উঠেছে। ওঠার পর ওদের রুম নাম্বার ছিল 301, সাপোজ 301 না 312, এরকম কিছু একটা ছিল। যাই হোক, আমি ধরে নিচ্ছি 301 কি 312, 312ই ধরি, ঠিক আছে, 312। তো সেখানে ওদেরকে যখন দরজা খুলে দেয় আর কি, যে মালপত্র ঢুকছে, ও যখন প্রথম ঘরটার ভেতরে পা দেয়, চমকে ওঠে। তার কারণ ওই যে আন্দামানের ঘরের বর্ণনা আমি ভালো করেই দিয়েছিলাম, যে ঢুকে একদিকে একটা বেড বেশ বড় সড়ো, ঠিক তার উল্টো দিকে খুব বড় একটা, মানে একটা যেন দেয়াল জুড়ে যেন জানালা, পুরো দেওয়ালটা জুড়েই যেন বিশাল জানালা, মানে টানা একটা জানালা, আর সেই জানলার ওপরে খুব ভারী পর্দা ঝুলছে। এই যে ঘটনাটা আন্দামানে যারা মনে আছে দেখবে যে ওই ওই একই রুম ছিল। এই ঘরটাতে ঢুকেও না ওর কিন্তু ভালো লাগেনি, যে এই বাবা কীরকম লাগছে, আবার সেই দেওয়াল জুড়ে পর্দা, ওর কীরকম একটা অস্বস্তি হয়েছে। তাও কাউকে কিছু বলেনি। অগ্রিমা এসছিস, আচ্ছা, একটু একটু ঝুম্পাকে একটু ফোন করে দিস যে একটু যেন দেখে। তো তারপরে ও যেটা করেছে, মা আর মেয়ে যখন নিজেদের হয়তো স্নান টান বা রেডি টেডি হবে, মেয়ে বলেছে আমার একদম ট্রেনে ঘুম হয়নি, আমি একটু ঘুমোবো বলে সে চেঞ্জ ফেঞ্জ করে সে খাটে শুয়ে ঘুমিয়ে পড়েছে। এবার ঠিক এই সময়টাতে যখন মেয়ে ঘুমোচ্ছে, মা বোধহয় স্নান করতে গেছেন বা কিছু, ও না এগিয়ে গিয়ে ওই পর্দাটাকে আস্তে করে একটুখানি ফাঁক করে দেখছে যে ওইটার ওপাশে কি আছে দেখছে একটা ঢাকা বারান্দা, মানে সেটা হচ্ছে গ্রিল ফিল দেওয়া, যেরকম থাকে একটা ব্যালকনি হয়, খোলা নয়, পুরো গ্রিল দেওয়া। কিন্তু সেটা কিন্তু এই ঘরটার জন্যেই নির্দিষ্ট আর কি। এই ঘরটা যত বড় তত বড়ই কিন্তু বারান্দাটা। কিন্তু যেটা অদ্ভুত ব্যাপার, ওটাতে বেরোবার কোনো নেই, দরজা নেই। ও ভালো করে ভেবে দেখলো যে তাহলে এরকম হবে যে দরজাটা হয়তো ছিল, সেটা কোনো কারণে বন্ধ করে এখানে জানালা করা হয়েছে, জানলা বসিয়ে দেওয়া হয়েছে। আর যেটা ওর খুব অদ্ভুত লেগেছে, ও তো বারান্দাটা দেখতে পাচ্ছে, বাইরে যে ব্যালকনিটা সেটা দেখতে পাচ্ছে, তো বলছে পুরো ধুলো, পুরো মানে একদম এ প্রান্ত থেকে ও প্রান্ত অব্দি পুরো ধুলোয় ধূসরিত একটা বারান্দা, যে বহুদিন সেখানে কারোর পা পড়েনি।
তো ও ভাবলো এই বারান্দাটা রাখার কি দরকার ছিল, এটা তো কিছু ব্যাপার নাই, তো বারান্দাটা তো ছিল। এবং তার ওপাশেই মানে হয়তো 4 ফুট কি আরেকটু বেশি হবে, হয়তো ধরলাম 10 ফুটই ধরলাম, সেখানে একটা বিল্ডিংয়ের দেওয়াল দেখা যাচ্ছে। পাশের যে বিল্ডিংটা তার দেওয়ালটা টানা দেওয়াল, কোনো জানলা ফানলা কিচ্ছু নেই, একদম টানা শটান একটা দেওয়াল সামনে দাঁড়িয়ে রয়েছে। তো ওর দেখে, ওর কেন জানি না ওই বারান্দাটাকে ওর পছন্দ হয়নি, আস্তে করে বন্ধ করে দিল। তার কারণ হচ্ছে এই বারান্দাটা যদি যাওয়া যেত, ওই ব্যালকনিতে গিয়ে যদি ও দাঁড়াতে পারতো তাহলে ওর কিন্তু ভালো লাগতো, সেটা খুব নর্মাল ঘটনা ছিল, ঠিক আছে ওখানে একটা বারান্দা আছে। কিন্তু সেটা যখন নেই এবং সেখানে ও চারপাশে তাকিয়ে দেখলো না কোনো দিক দিয়ে ওখানে ভেতরে ওখানে যাওয়ার কোনো রাস্তা নেই, 1 নম্বর। আর 2য় নম্বর হচ্ছে কেউ যায়ও না, বহুদিন ওখানে কেউ কারোর পায়ের ধুলো পড়েনি, কারণ ওখানে ধুলোই ধূসরিত। ভালো কথা। গুড ইভিনিং দীপা রয়, ওয়েলকাম। তারপরে এবার ও দেখছে যে তারপরে না ও ব্যাপারটাকে করেনি। মা বেরিয়ে বলেছে যে সামনে একটু মন্দির টন্দির আছে, অনেক একটু ঘুরে আসি, ভাল লাগছে না। ও তো ঘুমোচ্ছে, ঠিক আছে ও ঘুমাক, কোনো অসুবিধা নেই, আমরা সামনেই থাকবো। আচ্ছা ঠিক আছে। তো দুজনে মিলে বেরিয়ে গেছেন একটু বাইরে। এরপর মানে বেশ কিছুক্ষণ বাদে 1-1.5 ঘন্টা বাদে মেয়ের ফোন, মা আমি না নিচে চলে এসেছি, আমি ঘরটায় থাকতে পারছিলাম না, আমার তোমরা কত দূরে? বলছে আমরাই 8 ঘন্টা মতো, 8 ঘন্টা 40 মিনিট ডিস্টেন্সে আছি। কেন রে, কি হয়েছে? বলছে না তোমরা এসো, আমার ভাল লাগছিল না ঘরটার মধ্যে থাকতে, আমি নিচে বসে আছি। তখন বলেছে ঠিক আছে তুই একটা কাজ কর, তুই ওখানেই মুখ টুক ধুয়ে নে, তুই একটা যেটা খাবি সেটা অর্ডার করে দে, আমি গিয়ে টাকা দিচ্ছি। ঠিক আছে, আমি বিল মিটিয়ে দেবো। ঠিক আছে। ও তখনই মাকে বলেছে যে আমার না ব্যাপারটা সুবিধার লাগলো না, আমি যাব, এক্ষুনি যাব, মেয়েটা উঠে পড়বে, আমি তো ভাবতে পারিনি, আর আমরাও বোধহয় অনেকক্ষণ ঘুরছি, চলো এবার চলো। তাই এবার মা কিন্তু কিছু বিশ্বাস করেন না, ওর মা কিচ্ছু বিশ্বাস করে না। তখন বলছে তুই আর তোর মেয়ে, মানে যেরকমভাবে মায়েরা বকেন আর কি, ঠিক সেরকমভাবে বকতে শুরু করে দিয়েছেন, বকাবকি করতে শুরু করে দিয়েছেন যে হ্যাঁ তোর এরকম বেশি সাহস, মানে কোনো সাহস নেই তোর, একবারে বেশি তুই যেরকম ভয় পাস তোর মেয়েও সেরকম ভয় পাস, কোনো সাহসের কোনো নেই, দেখ আমি কত সাহসী, আমি তো কখনো কোনো ভয় টয় পাই না, আমি কিছু দেখি না, আমি বিশ্বাসই করি না, তা ভয় পাওয়ার কোনো ব্যাপারই নেই, তোরা অতিরিক্ত বিশ্বাস করিস এইসব ব্যাপারে, তোরাই চর্চা করিস বলে প্রচণ্ড বকাবকি। সারাটা রাস্তাও তো বকাটকা খেতে এসছে। তো তারপর এসে মেয়ের সঙ্গে কথা হয়েছে যে কি হয়েছে, মেয়েকে তারপর ঘরে নিয়ে গেছে। কি হয়েছে রে, কি ব্যাপারটা কি? বলছে মা আমি একটা অদ্ভুত, আমার সঙ্গে একটা জিনিস ঘটলো। ও তো খুব মানে গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। বললো হঠাৎই আমি দেখছি, মানে ও কিন্তু স্বপ্নটা দেখছে আর কি, যে আমাকে দেখতে পাচ্ছি যে আমি খাটে শুয়ে আছি, মানে ও যেন উঁচুতে গিয়ে ভাসমান অবস্থায় ও দেখতে পাচ্ছে যে খাটের মধ্যে শোয়া, নিজে খাটের মধ্যে শুয়ে আছে। দুজন আননোন, এবং তারা না আননোন তো বটেই, এবং তারা পুরোপুরি মানুষের যে অবয়বটা আর কি সেটা বোঝা যাচ্ছে, কিন্তু কি বলবো সেটা ধোঁয়ার স্তর, বা দুজন ওই খাটের চারপাশে ওকে ঘুরছে এবং দেখছে, কিন্তু তারা কিন্তু একদম সঠিক অবয়বধারী কিন্তু নয়, যেটা দুটো লোক যদি এখন ঘরের মধ্যে ঢুকতো সেটা হলে একরকম আলাদা, সেটার তো একটা আলাদা ব্যাপার হয়ে যেত। কিন্তু এখানে ওর মনে হচ্ছে যে এরা দুজন কিন্তু সঠিক মানুষ না, ও কিন্তু দেখছে তাদের সঙ্গে এরকম করে, এবং দুজনেই খুব মনোযোগ সহকারে ওকে দেখছে। এবং অনেক সময় এটা হয় যে আমরা যদি একটা মানুষকে যদি আমাদের একটু ডাউট হয় যে এ কি বেঁচে আছে না মারা গেছে, তখন আমরা তার হাতটা বা পাটা তুলে ছেড়ে দিই, তাই তো, যে হাত বা পাটা তুলি, সেটা পড়ে যাওয়াটা দেখে আমরা বুঝতে পারি যে সে জীবিত না মৃত। সে তো যদি তার হাত তুলে ধরা হয় সে তো সঙ্গে সঙ্গেই জেগে যাবে। এবার যখন দেখাচ্ছে যে ওই মানে ও যখন দেখছে যে একজন ও এসে সামনে এসে হাতটাকে এরকম করে তুললো,
যখন এরমভাবে পুরোটা তুলে দিয়েছে, মানে একদম হাতটা কিন্তু একদম স্ট্রেট হয়ে গেছে ওর, তখন ওর ঘুম ভেঙে গেছে, এবং ঘুম ভেঙে গিয়ে তখনও যেন ওর হাতে সেই টাচটা বুঝতে পারছে, আর ও দেখছে ওর হাতটা এরকম সোজা হওয়া। এখন এটা না হতেই পারে যে ঘুমের মধ্যে কেউ কেউ স্বপ্ন দেখতে দেখতে তার হাতটা এরকম হয়ে গেছে, ঠিক আছে, তার পেছনে একটা লজিক আছে, ঠিক আছে, হয়ে গেল। এরপর হচ্ছে যে ও তো বলেছে না না এটা কিছুই না, তুই স্বপ্নই দেখছিলি, এসব বলেছিল, ও খুব ধমক ধমক দিয়ে দিয়েছে, হ্যাঁ করিস না করিস না, এসব কিচ্ছু না, কিচ্ছু ব্যাপার না। কিন্তু ও তো বলছে যে আমি তো বুঝতে পারছি ঘরের মধ্যে কিছু একটা হলেও হতে পারে, কারণ ও তো ইয়ে করতে পারে, ফিল করতে পারে। তো এরকম যখন অবস্থা, তখন হ্যাঁ সেদিনকে রাত্রেবেলা ওর মা এবং মেয়ে দুজনকে নিয়েই ও শুয়েছে, এবং বোধহয় হোটেল থেকে বোধহয় কিছু অবজেকশন দিয়েছিল যে আপনারা 3 জনে একটা রুমে রয়েছেন কেন। তখন ওরা বোঝায় যে আজকে রাত্রে এরম থাকবো, কারণ পরের দিন ওদের যে টিমটা ঢুকছে সেখানে ওর সম্পর্কে একজন দিদির মতো আছে, তিনিও একাই থাকবেন একটা রুমে, সেখানে মা চলে যাবেন। তখন সেটা বলাতে ঠিক আছে আজকে রাতের জন্যে মা কোথায় যাবেন, আমার সঙ্গে থাকুন, এসব বলে ঠলে তাদের সঙ্গে কথা হয়েছে। তো বলে রাত্রেবেলা তো কিছুতেই ঘুমোতে পারছে না, ও কিছুতেই ঘুমোতে পারছে না, ওর বারবার মনে হচ্ছে না আমি চোখ বন্ধ করলেই আমি কিছু একটা দেখবো, এইটাই ওর মনে হচ্ছে। মানে তারপরেই যখন আমি চোখ খুলবো তখন আমি দেখবো একটা কিছু আমার চোখের সামনে রয়েছে। মা আর মেয়ে নিশ্চিন্তে ঘুমোচ্ছে, তাদের কোনো অসুবিধা নেই। তা কতক্ষণ মানুষ জাগতে পারে? ও ওই হনুমান চল্লিশা শুনেছে, ওর নিজস্ব যা যা মন্ত্র জানা আছে সেইগুলো ও ঈশ্বরকে ডেকেছে, অনেক কিছু করে ঠোরে নিজের যা যা প্রোটেকশান নেওয়ার নিয়ে মানসিক জোর ফিরিয়ে যে না না কিচ্ছু হবে না, আমি ঘুমোবো, কিচ্ছু হবে না বলে ঘুমিয়েছে। হ্যাঁ একদমই তাই। হ্যাঁ ভালো আছি, কল্পনা পাল ভালো আছি। আচ্ছা, তারপরে যখন ঘুমিয়েছে, তা মানুষ কখন এক্স্যাক্টলি কখন ঘুমালো সেটা তো তার পক্ষে বোঝা সম্ভব নয়। তো ও জানে না যে ও কখন রাত্রে কটার সময় ও ঘুমিয়ে পড়েছিল, তবে সেটা মাঝরাত ছিল এটা এ ব্যাপারে ওর, কারণ অনেক রাত অবধি ও নিজে জেগে আছে, সেটা তো জানি যে আমি জেগে আছি। তো যাই হোক, তারপরে যখন ওর ঘুমিয়ে পড়েছে, এবং সেটা নিশ্চয়ই একটু ডিপ ঘুমিয়েছে, মোটামুটি রাত্রি যখন 3টে বাজে, তখন মানে এবার এটাও তো ওর পক্ষে বলা সম্ভব না, আমার পক্ষেও বলা সম্ভব না যে ও কখন থেকে ও স্বপ্নটা দেখছিল। সাধারণত যেটুকু পড়েছি, স্বপ্ন কিন্তু মানুষ খুব স্পিডে দেখে, কিন্তু আমরা ভাবি যে আমরা মানে অনেকক্ষণ ধরে ব্যাপারটা দেখলাম, কিন্তু স্বপ্নের স্টেজটা কিন্তু মানে খুব অনেকক্ষণ থাকে না আর কি। যাই হোক, মানে যে স্পিডে আমরা স্বপ্নটা দেখি তার চেয়ে সায়েন্স বলছে যে না, তার চেয়ে অনেক স্পিডেই কিন্তু স্বপ্নটা ঘটে, মানে স্বপ্নটা আমরা দেখি। যাই হোক, তো সেখানে ও ঠিক এক জিনিস দেখেছে, মেয়ে যা ওকে বলেছে, ও দেখছে যে ওরকমভাবে মা মেয়ে ওরকমভাবে শুয়ে রয়েছে, এবং খাটের পাশ দিয়ে কিন্তু কারা হাঁটাচলা করছে। এটা দেখেও তখন ওর ঘুমটা ভেঙে গেছে, তখন ও রাতে 3টে মতো, এবং তারপর ওর কিন্তু ভালো ঘুম হয়নি, এবং তখন ও নিজেকে বুঝিয়েছে আসলে আমি মেয়ের কথাটা খুব মাইনিউটলি শুনেছি, ওটা নিশ্চয়ই আমার মনের উপর খুব প্রভাব বিস্তার করেছে, সেই জন্যই আমি এটা দেখেছি। স্বাভাবিক, সবাই এটা লজিক্যালি সেটাই ভাববে, যে কেউ সেটাই ভাববে যে হ্যাঁ আমি শুনে ওটা আমার মানে মনের গভীরে থেকে গেছে, এবং সেটা অবচেতন মন সুন্দর সাজিয়ে গুছিয়ে পরিবেশন করেছে, ভালো। এরপরে যেটা হয়েছে যে সেদিনকে রাতটা ওর তো ওরকম মানে অর্ধেক ঘুম অর্ধেক এরকম জাগার পর পরের দিন সকালবেলা গ্রুপটা চলে এসেছে। গ্রুপটা যখন চলে এসেছে তখনও ওনারা বাইরে ঘুরছিলেন, তো তারা এসে বলেছে চলে এসো, আমরা এসে গেছি। যাই হোক, সেখানে সেই রাত্রেবেলা মা সেদিনকে ওনার ঘরে গিয়ে, মানে সেই যে দিদি সম্পর্কিত তার ঘরে গিয়ে শুয়েছেন, এবং এই রাতটাতেও কিন্তু ওর ওই একটু ঘুমায় একটু জাগে, সেই রাত্রিটা অ্যাজ সাচ খুব যে একটা কিছু ভয়ঙ্কর কিছু অভিজ্ঞতা সেরকম কিছু না, কিন্তু ওই একবার জাগে একবার ঘুমায় এরকম আর কি, ওর ছেঁড়া ঘুম হয়েছে, ও ঠিক স্যাটিসফাইড না। ওর তো বাইরে গেলে একদমই এই জিনিসটা হয়, অনেক জায়গাতেই হয়, মানে প্রতি জায়গায় গিয়ে যে হয়েছে তা না। আমি তো বলেইছি এর আগে যে ঘটনাগুলো ওর সঙ্গে ঘটেছে।
তো যাই হোক, এবার তৃতীয় রাত সেদিনকে হচ্ছে ওদের ওখানে ভাইজাগে ওরা লাস্ট থাকবে। পরের দিন ওরা আরাকুতে চলে যাবে। এবার ও হোটেলে আবার বলে, বা ওই যে মহিলা তাকে বলেছে যে না, মাকে আমি আমার কাছে এনে রাখি, কারণ নাহলে তো পুরো লাগেজটা দিয়ে মাকে পাঠাতে হবে। মা তো সকালবেলা উঠে রেডি হবেন, ও মা আমার কাছে থাকুন, নাহলে মায়ের নিজের ঘর না হলে ওরকমভাবে মানে তৈরি টৈরি হওয়া, সকালবেলা উঠে আমরা বেরিয়ে যাবো ইত্যাদি ইত্যাদি। ও সে বলেছে ঠিক আছে। সর্বা নিয়ে এসেছিস? আচ্ছা, হ্যাঁ 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 ঠিক আছে। তারপরে ওরা রয়েছে, ও ঘুমিয়ে পড়েছে, ঘুমিয়ে টুমিয়ে পড়ে, কোন দিক দিয়ে বলবো, মানে মার দিক থেকেই বলি, মার কাছ থেকে ও যেটা শুনেছে সেটা সেদিক দিয়েই বলি, না হলে একটা গ্যাপ এসে যাবে। সেটা হচ্ছে ওর মা যখন ঘুমোচ্ছিলেন, ওর মা তো খুব বলেছেন ওদেরকে যে এটা কোনো ব্যাপার নয়, তোরা বেশি ভয় পাস ইত্যাদি ইত্যাদি। আমি তো দেখ ভয় পাই না, আমি এসব বিশ্বাসই করি না, এসব বলেছেন টলেছেন। তো সেই রাত্রে ও এবং ওর মেয়ে ঘুমিয়ে পড়েছে, সরি। তখন ওর মা ঘুমোচ্ছিলেন, মাও কিন্তু ঘুমোচ্ছিলেন। ওই মাঝরাত্রি নাগাদ কিছু একটা খুটখাট বা কি আওয়াজে যে ওনার ঘুমটা ভেঙেছে, বা কি অস্বস্তিতে যে ওনার ঘুমটা ভেঙেছে, সেটা উনি পরে মেয়েকে বলতে পারেননি, কিন্তু ওনার ঘুমটা ভেঙে গেছে। ঘুমটা যখন ভেঙে গেছে তখন ওনার মনে হয়েছে যে হয়তো ওই বারান্দার দিক থেকে কিছু একটা আওয়াজ এসছে। তখন উনি খুব ইয়ে হয়ে তাকিয়ে ভাবছেন কি হলো, বারান্দার দিক থেকে আওয়াজ আসছে, কি ব্যাপার। তখন উনি উঠেছেন, বাবা বলতে আমারই ভয় লাগছে, যাই হোক। তারপরে উনি উঠে ওই পর্দাটাকে, দুটো পর্দাকে একটু এরম সরিয়েছেন, সরিয়ে উনি তো সামনে তো বারান্দাটা দেখতে পাচ্ছেন, বারান্দাটা ফাঁকা। প্রথমে বারান্দার দিকে এরকম করে তাকিয়েছেন, দেখেছেন ফাঁকা। এরপর উনি সোজা তাকিয়েছেন, সোজা তাকালে তো হচ্ছে সেই সামনের যে বাড়িটা, সেই টানা দেওয়াল, সেই দেওয়ালের মধ্যে উনি দেখেছেন, ওনার ভাষায় উনি যে শব্দটা ব্যবহার করেছেন, একটি দানব। সেটা দানব ছাড়া কিছু হতেই পারে না, সেটা একটা ভয়ঙ্কর একটা কিছু, এবং সেটা একটা পুরুষ, কিন্তু ওই চেহারা পুরুষ কোনো মানুষ বা আজ থেকে লক্ষ বছর আগে ছিল হয়তো, কিন্তু এখন সেই চেহারা মানুষ এখন আর নেই, এই যুগে নেই। সে কোনো সেটা ভয়ঙ্কর কিছু, সেটা ওরকম দেয়ালের মধ্যে এরকম যেন সে হেলান দিয়ে রয়েছে এবং তাকিয়ে আছে ওনার দিকে। এবং সেটা সেই বিভৎসতাটা উনি এত ভয় পান ওটা বলতে গিয়ে, উনি আবার নতুন করে ভয় পেয়ে যান, যার ফলে উনি কিন্তু ওটা মানে খুব পরিষ্কার ভাষার যে বর্ণনা দেওয়া সেটা কিন্তু উনি পারেননি। উনি শুধু একটাই বলেছেন যে আমি দেখেছি একটা দানব ওখানে। এবং উনি প্রথমেই যেটা করেছেন সেটা হচ্ছে, ওনার বিভৎস আতঙ্ক হয়েছে, উনি প্রথমে হয়তো বা এরকম একটা কিছু মুখ দিয়ে আওয়াজটা বেরিয়েছে, তারপর উনি ওটা বন্ধ করে দিয়েছেন, পর্দাটাকে ছেড়ে দিয়েছেন। পর্দাটাকে ছেড়ে দিয়ে এবার উনি ওইটুকু হেঁটে এসে খাটে বসেছেন। খাটে বসে এবার উনি না ঠক ঠক করে কাঁপছেন। ওনার যে কিছু হয়ে যায়নি এটাই যথেষ্ট, উনি ঠক ঠক করে কাঁপছেন। এমন কাঁপা কেঁপেছেন, মানে এত জোরে কেঁপেছেন উনি, ওর মানে ওর ঘুম ভেঙে গেছে। ও দেখছে মা বসে মানে ঠক ঠক করে কাঁপছে। ও তো লাফিয়ে উঠেছে, মা কি হয়েছে কি হয়েছে। তখন মুখে মানে শুধু এরম হাত দিয়ে দেখিয়েছে ওই ইয়ের দিকে, পর্দাটার দিকে এরকম করে দেখিয়েছে। যখন ও তো বুঝে গেছে যে কিছু তো, মা তো সাংঘাতিক কিছু দেখেছে, নাহলে এইভাবে ভয় পেতে পারে না। তো আমি বলছি কিচ্ছু দেখোনি, তুমি কিছুই দেখোনি, তুমি এদিকে সরে এসো, আমার কাছে সরে এসো। তাড়াতাড়ি করে মাকে গিয়ে ধরে, জড়িয়ে ধরে, একদম চেপে ধরে মাকে নিয়ে এসে, কিচ্ছু হয়নি, কিচ্ছু দেখোনি। তখন উনি মানে মানে কি বলবো, অসম্ভব কাঁপছেন সমস্ত শরীর। মানে ও তাড়াতাড়ি করে জল খাও করে জল খাইয়ে তাড়াতাড়ি করে সুস্থ, তুমি কিচ্ছু দেখোনি, তুমি স্বপ্ন দেখছিলে, কিচ্ছু ও কিন্তু তখন কিছু জিজ্ঞাসা করেনি যে তুমি কি দেখেছো, কি বৃত্তান্ত, কিচ্ছু না। জাপটে টাপটে ধরে মাকে চাপা টাপা দিয়ে শুইয়ে
নিজে তো বুঝতে পারছে, নিজে তো জব করতে শুরু করে দিয়েছে যে ওরে বাবারে কিছু তো একটা, তো ও আর উঠে কিছু দেখতে যায়নি। তো তারপরের দিন মানে তারপরে তো মা মানে কিছুক্ষণ বাদে একটু স্টেবল হয়ে তারপর আস্তে আস্তে ঘুমিয়েও পড়েছেন। মানে মেয়ে এমন, মানে মেয়ে তখন আর কি মায়ের ভূমিকাটা নিয়েছিল, উনি খুব ভালো করে তারপরে ঘুমিয়ে পড়েন। পরের দিন পরের দিনও ঠিক মানে বলার মতো কন্ডিশনে ছিলেন না। তারপর আরাকুতে গিয়ে বলেছে, বাবারে আমি এটা কি দেখেছি, এতদিন তোদের কাছে শুনেছি যে তোরা নানা রকম জিনিস দেখিস, তোরা দেখি ভয় পাস, বলে আমি কেন বলেছিলাম ওখানে গিয়ে যে আমি তো ভয় পাই না, আমি তো এসব কিছু দেখি না, তোরা মানে একদম মানে ওনার ইচ্ছাটা একেবারে ভরপুর একদম পরিপূর্ণভাবে উনি দেখেছেন আর কি, যে উনি এত ভয় পেয়েছেন এবং মানে ঈশ্বর রক্ষা করেছেন আর কি। একটা বয়স্ক মানুষ, তার তো একটা কিছু হয়ে যেতে পারতো, ভয়ঙ্কর সিচুয়েশন হতে পারতো তখন। ওরা বিদেশ বিভূঁই, ওখানে গেলে তো কি হতে পারতো, অনেক কিছুই হতে পারতো। মানে ঈশ্বর রক্ষা করেছেন যে কিন্তু ও যদি সামনে না থাকতো তাহলেও কিন্তু ওটা খুব মারাত্মক হতে পারতো আর কি। যাই হোক, ও বলছে যে মাকে আর মানে খুব একটা ও ফোর্সও করেনি, মানে এই আলোচনা না করাই ভালো। মানে কলকাতায় ফিরত এসে আবার ভালো করে শুনেছে ঘটনাটা কি বৃত্তান্ত। তো যাই হোক, এটা খুব ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা। কিছু করেনি, শুধু দাঁড়িয়ে ওই একদম সে সোজাসুজি ওনার দিকে তাকিয়েছিল, মানে ওদের ঘরের দিকে এরকম তাকিয়েছিল, কিছু করেনি। কিন্তু সে যেন দেয়ালের মধ্যে এরকম করা, দেয়ালের মধ্যে সে কি ঝুলন্ত নাকি সে কিছু করছিল, মানে তার, কিন্তু সে একটা ভয়ঙ্কর, সে একটা ভয়াবহ কিছু একটা সে ওরকমভাবে দেখছিল। আর ওই রকম কিছু ওখানে ছিল না। মানে আমরা যদি ধরি যে ঘুমের চোখে উনি ওখানে কোনো কাট আউট ছিল বা কিছু একটা ছিল যেটা দেখে উনি ভাবতে পারেন, তার আগের দিনই ও দেখেছে পর্দা সরিয়ে, ও তো প্লেন দেওয়াল দেখেছে, ও তো কিছুই দেখতে পায়নি ওখানে। ওখানে যে কিছু একটা থাকলে তবে তো, ওরকম যদি এটা কিছু থাকতো, কোনো হোর্ডিং ফোর্ডিংও যদি থাকে, সেটা ঘুম চোখে অনেক সময় সেটা মনে হতে পারে যে ওটা কিছু ছিল না। কিন্তু ওখানে কিছুই ছিল না। পরের দিন ওরা দেখে চলে এসছে যে না, ওখানে কিন্তু কিছুই নেই, যে যদি কিছু থাকে, কিছু ছিল না। তো যাই হোক, মানে খুবই ভয়ানক আর কি এই অভিজ্ঞতাটা। হ্যাঁ রে, খুবই ভয়ের। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, যেন সেরকমই আর কি, যে মানে দেয়ালের মধ্যে এরকম করে, দেয়ালের মধ্যে কিন্তু সে সেটে দাঁড়ানো, এবং সে একদম এরকম চোখাচোখি এরকমভাবে। এবং ভেবে দেখো ব্যাপারটা, কেউ যদি এরকমভাবে 3 তলার উপরে একজন, এবং তারপরে একটা মানুষের হাইট, সে 3 তলার উপরে ঘরে রয়েছে, মানুষের হাইট সে নর্মাল হাইট, এবং ওনারা একটু লম্বাই হবেন, যখন এরকম জানলা দিয়ে এরকমভাবে তাকায়, তো সেই হাইটে একজন চোখাচোখি তাকিয়ে রয়েছে, তার দিকেই তাকিয়ে রয়েছে, তার মানে সে কোথায় রয়েছে, সে কোথায় রয়েছে? এটা ভাবতেই কিরকম একটা অবাক লাগে না, যে আমার চোখের সামনে একজন হাইটে রয়েছে, আমি যখন 3 তলায়। 1 তলায় হলে একটা কোনো কথা ছিল, 3 তলাটা একটা ভয়ানক ব্যাপার। তো যাই হোক, এবার তাহলে আমি একটা অন্য ঘটনা, কেমন লাগলো তোমাদের একটু জানিও। হ্যাঁ বাবা রে। আচ্ছা বাবু, তুই কে রে, তো রুমঝুম গুনগুন? হ্যাঁ হ্যাঁ, একদম একদম রত্নাদি, আমিও একদম, আমরা একই পথের পথিক আর কি। আচ্ছা, এবার আমি নেক্সট ঘটনায় যাই। আমি তো বলেছি আমার আজকে একটু তাড়া আছে। এটা, এই ঘটনাটাও আমি একবার কিন্তু বলেছিলাম যে এই ঘটনাটা, এটাও আমার বলা ঘটনা, কিন্তু সেম ঘটনা ঘটেছে আমার দুর্গাপুরে। আমাদের খুব খুবই একজন পরিচিত, এবং পরিচিত না, সে খুব বিশেষ করে মানে আমার বোনের তো খুবই পরিচিত আর কি। এবং কী বলবো, এখন আমরা আমাদের পুরো ফ্যামিলির সঙ্গেই তার যথেষ্ট ভালো ইয়ে আছে আর কি। সে
তার বাড়িতে একটি কালী মূর্তি আছে। আমি এই ঘটনা অনেকবার বলেছি যে সে ওই দুর্গাপুরের আশেপাশে যে ঘটনাগুলো ঘটে আমাদেরকে সে জানায়। এখানে আমি বহু গল্প, তার জানানো গল্প আমি বলেছি এখানে। তো এটা বোধহয় বছর খানেক কি বছর দেড়েক আগে আমি একটা ঘটনা বলেছিলাম যে সেই অটোতে করে একটি মেয়ে আসলো, মেয়ে আসার পর, এবং এই ঘটনাটা না ওখানে উইমেন্স কলেজের কাছে দেখতে পাওয়া যায়, যে এটা ওখানে খুব ফেমাস ঘটনা। দুর্গাপুরের কাউকে জিজ্ঞাসা করবেন যে সে কিন্তু বলতে পারবে যে এই ঘটনাটা সেখানে ঘটেই। সেটা আবার বছর দেড়েক বাদে, আমি আর আগের ঘটনার আর করছি না, মনে করানোর করছি না। আমি দ্বিতীয় প্রায় সেম ঘটনাটাই ঘটেছে আর কি, যে একটি অটো, সে একটু রাত করে ওখান দিয়ে ফিরছে, তখন দেখছে একটি মেয়ে একলা দাঁড়িয়ে রয়েছে। সে হাত দেখায়, তখন খুব অটোওয়ালাটা ভাবে যে বাবা মেয়েটা একা রয়েছে, তা আর আসুন আসুন বলে তাকে তুলে নেয় সে, এবং একটি বাড়ির সামনে আসে। বাড়ির সামনে এসে বলে যে আপনি দাঁড়ান, আমি বাড়ির থেকে নিয়ে আসছি, টাকাটা এনে দিচ্ছি আপনাকে। বলছে আচ্ছা ঠিক আছে। প্রায় সেম ঘটনাই কিন্তু আমি আগেও বলেছিলাম, যে তখন মেয়েটি ওই বাড়িটাতে ঢুকে যাওয়ার পর আর তো বেরোয় না। তখন এই ড্রাইভার গিয়ে নক করে যে কে, আরে আমার টাকাটা দিন। তখন একজন ভদ্রলোক বেরিয়ে এসে বলছে কিসের টাকা ভাই, কে ভাই তুমি? তখন বলছে এই যে আপনার বাড়িতে যিনি ঢুকলেন উনি তো আমার অটোতে করে ওই কলেজের সামনে থেকে নিয়ে আসলাম। যে কাকে কলেজের সামনে থেকে নিয়ে আসলে? বলছে কে জানি, সে আপনার কে হয় সেটা তো আমি বলতে পারবো না, এই বাড়িতেই তো ঢুকলেন এবং আমার এত টাকা ভাড়া হয়েছে। তখন বলছে কি আশ্চর্য, আমার এখানে তো ওই তুমি কীরম বয়সী? তখন উনি ডিটেলটা শুনতে চাইছেন যে কী ব্যাপার, কত বড়? বলে এরকম কলেজে পড়া মেয়ে হবে, অল্প বয়সী মেয়ে, এরকম ড্রেস পরেছিল এরকম। তখন ভদ্রলোক একদম চুপ করে বলল আবার সেই ঘটনা ঘটলো? এই ঘটনা তো আগেও ঘটেছে, তুমি দেখো তো। নাকি বলে দেয়ালে একটা কর্নারের দিকে বা কোথাও একটা বা অন্য ঘরে যে কোনো একটা জায়গায় তিনি একটি ফটো দেখিয়ে, দেয়ালে টানানো বেশ বড় একটি হাসি খুশি মেয়ের ছবি, সেটা দেখিয়ে বলেন এটা। তখন বলছে হ্যাঁ। তখন উনি কাঁদতেও টাকাটা দিয়ে দেন, যে ও তাহলে মাঝে মাঝে আমার বাড়িতে আসে অটোতে চড়ে। দেখো আমি স্বাভাবিক সন্তান হারানো বাবার যা হয় আর কি, সেরকমই মানে ঘটনাটা কিন্তু আবার ঘটেছে। এটাই আমার কাছে খুব অদ্ভুত লাগলো আর কি, যে এত প্রায় 1.5 বছর বাদে বোধহয় আবার ঘটেছে এই ঘটনাটা। তো যাই হোক, ওখানে অনেকেই জানে, এবং ওই মেয়েটিকে দাঁড়ানো থাকা দেখলে কিন্তু কেউ তাকে তোলে না। মানুষ তো ভয় তো পাবে, একটা আমার অটোতে একজন যে উঠবে সে একজন বিদেহী, সে মানুষ নয়, এটা ভাবতে কারোরই খুব একটা সুখের অনুভূতি হবে না। আরে আমি একদম ভুলে যাই, আমি একদিনে বলবো, ঠিক আছে সুলোকনা, সো সরি। আমি এত চাপে আছি না এখন, সে বলার না। যাই হোক, মানে আজকে আমি এই যে ঘটনাগুলো এই সকাল থেকে কি আর বলবো, সেগুলো নিয়ে চর্চা করে আজকে আমি বলতে পারছি, আদারওয়াইজ আমি পারতাম না। আজকে সকালে আমি রেডি হয়েছি, যে লিখে টিকে সব রেডি করেছি। আমি একদম সময় পাচ্ছি না, আমি ভীষণ বিজি এখন। আমি যেদিনকে বলবো, আমি তোমার খামে করে তুমি যা দেবে আমি একেবারে ভুলে গেছি। তুমি আমাকে বললে আমি একেবারে ভুলে গেছি। আমাকে মনে করাতে গেলে তোমাকে পরপর 2 দিন তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করো যে দিদি আমারটা বলো, তবেই আমি মনে রাখতে পারবো, নাহলে মনে রাখতে পারবো না। আমার এত প্রেশারে আছি আমি। আচ্ছা যাই হোক, বলবো রে বাবা, নিশ্চয়ই বলবো। আমার মাথা থেকে বেরিয়ে না গেলে আমার গল্পের স্টক নিয়ে আমি নেক্সট শনিবার বলবো। তুমি শুধু মাঝখানে একবার বলো যে দিদি আমারটা বলো। আচ্ছা, এরপর যেটা বলবো এটা তো গেল একটা। এরপর হচ্ছে আমি আজকে অন্য একটা ছেলের গল্প বলবো। সেই ছেলেটি ওখানে চাকরি পেয়েছে। সে এখন কোথায় চাকরি পেয়েছে, কী বৃত্তান্ত, অত কিন্তু আমি জানি না। তো যাই হোক, সেখানে যখন বাড়ি ফিরবে, অফিস থেকে যখন বেরিয়েছে ছেলেটি,
বাড়ি যখন ফিরবে তখন সে বুঝতে পারে যে ওখানে একটা লোকাল কিছু একটা গন্ডগোল হয়েছে, যার ফলে সমস্ত মানে মানে একটা অঘোষিত বন্ধ হয়ে গেছে। লোকাল কিছু ঝামেলা কিছু হয়েছে, কিছু একটা বন্ধ চলছে, বন্ধের মতো হয়ে গেছে, যার ফলে কিচ্ছু নেই রাস্তায়, কিচ্ছু নেই, মানে যা হয় সবাই জানে বন্ধটা কী জিনিস। তখনও ভাবছে আমি এতটা দূর হেঁটে তো যাওয়ার কোনো প্রশ্নই, ওটা মরে যাবো তো, এতটা হেঁটে যাবো কী করে, আর সেই মাঝখানে জঙ্গল আছে, ফাঁকা রাস্তা আছে, ওসব জায়গায় মানে একটু অন্যরকম। তখন বলছে, ভাবছে কি, তখন বাবাকে ফোন করেছে, বাবা আমি কি করব এরকম। তখন বাবা বলছে একদম একটা রাস্তা, ওই জায়গাটা দাঁড়িয়ে থাক, আমি একটু ঘুর পথে যাব, ঘুর পথে তোকে গিয়ে ঘুর পথ দিয়ে নিয়ে আসবো, মানে একটু বাইরের দিক দিয়ে আর কি নিয়ে আসবো, হয়তো কোনো বাইপাস ফাইপাস আছে সেখান দিয়ে আমি নিয়ে আসবো, যাতে আমরা মানে বন্ধ যে জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে প্রপার টাউনটার মধ্যেই হচ্ছে, তো আমরা সাইড দিয়ে বেরিয়ে চলে আসবো। বলেছে আচ্ছা ঠিক আছে। তারপরে তো একটা সময় ওর বাবা এসছেন, সেটা তো আসতে নিশ্চয়ই তার আধ ঘন্টা 40 মিনিট তো লাগবেই, তো সেরকম এসছে, তো ছেলেটিও অপেক্ষা করেছিল বাবার জন্যে, আরও রাত হয়ে গেছে। তখন ওর বাবা বলছে, মানে ও চালাচ্ছে, বাবা পেছনে বসে আছে। বাবা যে রাস্তাটা বলেছেন যে তুই একটু বাইরের দিক দিয়ে চ, আমরা একদম ইয়ের মধ্যে দিয়ে যাব না অবভিয়াসলি, তখন সেই রাস্তা দিয়েও ফিরছে। ফিরতে গিয়ে এখন এই যে মেয়েটিকে দেখা যায় বা কিছু, এটা কিন্তু ওখানে আমি কিন্তু দুর্গাপুরে আমি গেছি, কিন্তু আমার কিছু ওখানে ভূগোল কিন্তু কিছু আমার মনে নেই, কোনটা কি জায়গায় ছিল না ছিল আমার কিন্তু কিচ্ছু মনে নেই। তো যাই হোক, সেখানে সেই কলেজের সামনেই সবসময় ওই ওই মেয়েটিকে দেখা যায়। তো ওরা যে রাস্তা দিয়ে আসছে সেখানে কিন্তু থাকার কথা নয়, ওদের মাথাতেও নেই এই সমস্ত কিছু। আসছে, আস্তে আস্তে দেখছে যে ওরকম একটা রাস্তার প্রায় মাঝ বরাবর একটি মেয়ে দাঁড়ানো, এবং সে এরকম হাত দেখাচ্ছে, যে লিফটের জন্য হাত দেখাচ্ছে। তখন বাবা এবং মানে বাবাও ভাবছে যেন এই থামিস না, কিন্তু কিন্তু মুখ দিয়ে কিন্তু কিছু বলতে পারছে না ছেলেকে যে থামিস না। ছেলেও ভেবেছে যে না ভাই আমি কিন্তু থামবো না, এই রাস্তায় কোথা থেকে একটা মেয়ে এসছে, আমি কিন্তু থামবো না, এইসব জায়গায় একদম থামাটা ঠিক হবে না মা। বলে ও একটু সাইড দিয়ে গাড়ি নিয়ে চলে গেলে, সাঁ করে বেরিয়ে চলে গেছে, কিন্তু থামায়নি গাড়ি। সেখান দিয়ে একটুখানি যাওয়ার পর যখন একটা টার্ন নিয়েছে, ও তখন দেখছে ওই মেয়েটা ওখানে, সে আবার সামনে থেকে আসছে, মানে সে এক পা দুপা করে এগিয়ে আসছে আর সেরকম হাত দেখাচ্ছে। তখন ছেলেটা না নিজের উপর আর আর নার্ভের উপর আর ইয়ে রাখতে পারেনি, খুব জোরে ব্রেক কষতে গেছে। তখন গাড়িটা গিয়ে খুব জোরে অ্যাক্সিডেন্ট হয়েছে তা নয়, কিন্তু গাড়িটা গিয়ে গাছে ধাক্কা মারে, কিন্তু ও অনেকটাই স্পিডটা কন্ট্রোল করে নেওয়ার জন্য হয়তো ছড়ে গিয়েছিল, দুজনে পড়ে ঠরে গেছে, খুব মাইনর কিছু হয়েছে। তো মানে খুব খুব সাংঘাতিক কিছু হয়নি আর কি। যাই হোক, তারপর আবার দুজনে উঠে টুঠে আবার বাড়িতে চলে আসে। তা বাড়িতে তো খুব স্বাভাবিকভাবে ওরকম দুজন বেরিয়েছিল, দুজনেরই এরকম হয়েছে দেখে তো তার মা তো খুবই কান্নাকাটি শুরু করে দেন আর কি। তো এবং এটাই ওদের কাছে খুব বিস্ময়ের ঘটনা যে এটা এটা কেন হলো, মানে ওই রাস্তায় তো ওই মেয়েটিকে দেখা যেত না, এটা তো একেবারেই নতুন রাস্তা, সেখানে এই মেয়েটি, এবং প্রথমবার ওরা যেটা ভেবেছিল যে ওরা হয়তো, এখন তো সবই হয়, এখন তো মানে কি বলবো, মানুষকে বিপদে ফেলার জন্য তো মানে একদল মানুষ সদা উদ্গ্রীব হয়ে থাকে, সদা ব্যস্ত হয়ে থাকে, এবং সবসময় তারা প্রস্তুত এটা যাতে মানুষকে বিপদে ফেলা যায়। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এটা তো কখনো কোনো মানুষের পক্ষে তো সম্ভব না যে আজকে আমি এই মোড়ে দাঁড়িয়ে থাকবো, তার পরক্ষণে আবার সামনের মোড়ে গিয়ে আমি দাঁড়িয়ে থাকবো, এটা তো হতে পারে কোনো মানুষের পক্ষে তো সম্ভবই না। ওরা তো বুঝেই গেছে যে এটা ইয়ে কি বলে, এটা তো মানে অবশ্যই মানুষ না। তো যাই হোক, এইভাবে ব্যাপারটা হয়ে গেছে আর কি। তো এই ঘটনাটাও কিন্তু বেশ আমার খুব ভয় লেগেছে আর কি, যে বাবারই ওরকম রাস্তা, সত্যি রাত্রেবেলা যারা ফেরে তাদের প্রচুর ধরনের অভিজ্ঞতা থাকে, খুব বেশিরভাগ ক্ষেত্রেই সাধারণ অভিজ্ঞতা তো ব্যাপার নয়, আর
ড্রাইভারদের কাছেও কিন্তু বহু ঘটনা শোনা যায় যে সেগুলো অদ্ভুত অদ্ভুত আর কি। থ্যাংক ইউ অরিজিৎ, থ্যাংক ইউ ভাই, ভালো দেখো। আচ্ছা, রুমা ঘোষ ইজ ওয়াচিং, রাই দাসগিরি। আচ্ছা, ওরে বাবা 1 ঘন্টা হতে চললো, আমি আর একটু স্পিড তুলি। হ্যাঁ, এতগুলো গল্প নিয়ে বসেছি। এবার হচ্ছে আমার এখানে উপস্থিত আছে সর্বাণীরই বাড়ির ঘটনা বলি। সর্বাণীর শ্বশুরবাড়িতে, সর্বাণীর শ্বশুরবাড়ি হচ্ছে এমনিতে বর্ধমানে, কিন্তু এই যে জায়গাটা এটা হচ্ছে ওর দিদির শাশুড়ির বাড়ি, মানে দাদা শ্বশুরের বাড়ি আর কি। যাই হোক, দিদি শ্বশুর দাদা শ্বশুর এটা কোনো ব্যাপার না, মানে শাশুড়ির বাপের বাড়ি। সেটা হচ্ছে দাসপুর, পান্ডুয়ার কাছে দাসপুর বলে একটি জায়গা আছে, সেই জায়গাটা। এবং তারা সেখানে চৌধুরী বাড়ি হিসাবে তারা বিখ্যাত আর কি। সেখানে ও এই আজ থেকে হয়তো বছর 10-12 আগের ঘটনা বলছি, সেখানে ও যায় ওই দিদি শাশুড়ির ওখানে আর কি। তো যখন গেছে তখন আমার এক বঞ্জি হবে, ও ক্যারি করছিল। এবার যা হয়, একজন নতুন বউ যখন কারো বাড়িতে যায় তখন কি হয়, সবচেয়ে আনন্দ পায় হচ্ছে তার দেওর, তারপরে ননদদের যে টিমটা থাকে আর কি, তারা খুব ভীষণ আনন্দ হয় তো তাদের। তো তারা সবাই মিলে, সমস্ত আত্মীয় স্বজন মিলে ঠিলে ওকে নিয়ে বেরিয়েছে যে চলো, কেউ বলছে বৌদি, কেউ নানা রকম সম্পর্ক, চলো তোমাকে 4-5টা ঘুরে দেখাই। তো সেরকম ঘুরে টুরে দেখাতে গিয়ে ওই একটা বাড়ি ছিল, সেই বাড়িটার নাম হচ্ছে লালবাড়ি। সেখানে এক সময় স্কুল ছিল, এখন কিন্তু বলা যেতে পারে পরিত্যক্ত। সেই বাড়িটার সামনে, মানে নিজেরা বোধহয় আলোচনা করেছে আর কি, যে আমরা ওখানে গেলে সবাই লালবাড়িটা দেখে। তো লালবাড়ি প্রসঙ্গটা যখন ও দিদি শাশুড়ির মাথায় এসছে, দিদি শাশুড়ি কিন্তু সঙ্গে সঙ্গে ফোন করে বলে যে তুমি কিন্তু যাবে না, তুমি চলে এসো। তখন বেশিরভাগই চলে আসে ওর সঙ্গে, আর কয়েকজন ঘুরতে থাকে, আর ওকে ওর হাজব্যান্ড নিয়ে চলে আসে। তখন ওদের আবার ওখানে আর কি পুজো হয়, দালানের মা বলে তিনি বিখ্যাত এক কালী মূর্তি, সেখানে পুজো হয় আর কি। সেখানে বলেছে ওখানে প্রণাম করে তারপর বাড়িতে এসো। এবং বাড়িতে আসার পর তারপরে ও মানে ওর তখন প্রথমে একটু হয়েছিল যে মা সবাই ঘুরলো, দেখো আমার ঘোরা হলো না। কিন্তু খুব স্বাভাবিক কারণে একজন অন্তঃসত্ত্বাকে কেউ বা ফ্যামিলি অ্যালাউ করবে না যে বাড়িতে বিভিন্ন রকমের ঘটনা আছে, ওই লালবাড়ির বিভিন্ন রকমের ঘটনা আছে। তার মধ্যে একটি ওকে ওর শাশুড়ি বলেছেন, সেটা হচ্ছে ওর শাশুড়ি তো ওখানেই বড় হয়েছেন, ওখানেই জন্মগ্রহণ করেছেন, তো খুব স্বাভাবিক ব্যাপার, ওটা দাদা শ্বশুর বাড়ি, যখন ওখানেই জন্মেছেন। তো তিনি যখন ছোট ছিলেন, আগে লালবাড়িটা নিয়ে শেষ করি, তারপর তার আরও অভিজ্ঞতার কথা বলবা, সেই সংক্রান্ত ঘটনায় ঢুকবো। সেটা হচ্ছে উনি যখন এই 8-9 বছরের, অল্প অল্প পড়তে জানেন, মানে 8-9 বছরের একটি মেয়ে যেরকম পড়াশোনা করে আর কি, ওই স্কুলটাতে ওনারা লুকাতেন, মানে স্কুলটা কিন্তু তখন শেষ হয়ে গেছে। 1 মিনিট, হ্যাঁ, আমি এতক্ষণ কথা বললে আমার কাশি এসে যায়। তারপরে ওই স্কুলটার মধ্যে গিয়ে যা হয়, একটু ফাঁকা ফাঁকা আছে এরকম, সেই জায়গাটার মধ্যে ঢুকে বাচ্চাদের লুকোতে ভীষণই আকর্ষণের জায়গা, সেখানে ঢুকে গেছে। ঢুকে এবার উনি যা দেখেছেন, সেটা উনি এটা দেখেছেন, ওনার সঙ্গে আরেকটি মেয়েও কিন্তু ওই বিল্ডিংটায় ঢুকেছে, লুকোচুরি খেলা হচ্ছে। এবার উনি যখন ঢুকেছেন, উনি ঢুকে তো প্রথমে তো লুকিয়ে আছেন যে চোর আমাকে দেখতে পাবে না, যে চোর হয়েছে সে আমায় দেখতে পাবে না। হঠাৎই ওনার বোর্ডের দিকে খেয়াল গেছে,
উনি দেখছেন ওখানে খসখস খসখস করে অঙ্ক হচ্ছে, কেউ নেই কিন্তু রুমটার ভেতরে। বাবারে, ভাবতে আমারই নিজের অসুবিধা হচ্ছে। ঠিক আছে, এবার উনি দেখছেন খসখস করে লেখা হচ্ছে এবং সেটা কোনো অঙ্ক করানো, অঙ্ক শেখানো হচ্ছে। এইটা দেখে বুঝতেই পারছো, 9-10 বছরের একটি মেয়ে যদি সামনে দেখে যে সেখানে কোনো মানুষ নেই কিন্তু বোর্ডের মধ্যে অঙ্ক হচ্ছে, এবং সেটা বেশ মানে আমরা যেটা বলি না যে আমরা যেটা বলতাম যে কি বলে যেন, কথায় লিখে যে অঙ্কটা, আমরা কি শব্দটা ব্যবহার করতাম, যাকে ভুলে যাচ্ছি। তো সেই রকম অঙ্ক করানো দেখে উনি তো লাফ দিয়ে ওখান থেকে বেরিয়ে চলে এসেছেন। বেরিয়ে এসে দেখছেন ওনার সঙ্গে যে মেয়েটি ঢুকেছিল সে বাইরে দাঁড়িয়ে কাঁপছে আর কি। তার মানে সে সে ওটা ঢুকেছিল, সে ওই ঘরটায় ঢুকে তারও একই অভিজ্ঞতা হয়েছে এবং সে কিন্তু বাইরে বেরিয়ে গেছে, ভয় চোটে বাইরে বেরিয়ে গেছে। তো বলছে, তুই দেখেছিস? না, তুইও দেখেছিস। ওরা তো দৌড়ে বাড়িটাড়িতে এসে বলেছে, এবং তখন কিছু আর কি তখনকার দিনে যা যা করার আর কি সে সমস্ত করেছে, যে এরকম ওখানে কিন্তু দেখা যায়। তো খুব স্বাভাবিকভাবে ও দিদি শাশুড়ি ওখানে অ্যালাউ করেনি যে ওকে, যে ও ওই বাড়িটাতে ঢুকুক বা কিছু। এবার ওর শাশুড়ি জীবন নিয়ে কিছু ঘটনা বলি। ওর শাশুড়ি যখন খুব ছোট, হ্যাঁ বোধহয় 3 বছর বয়স, তখন তার মা মারা যান। এবং সেই যেদিনকে ওনার মা মারা যান সেদিন একটা অদ্ভুত ঘটনা ঘটে। সেটা হচ্ছে যে উনি অসুস্থ, তিনি অসুস্থ আর কি, মানে অসুস্থ হয়েছেন। এবং সেই খবরটা তখনকার দিনে তো এরকম ফোন টোন ছিল না, হয়তো লোক মারফত গিয়ে পৌঁছেছে তার হাজব্যান্ডের কাছে, মানে যে ওর দাদা শ্বশুর, সেই দাদা শ্বশুর বাইরে চাকরি করতেন। তিনি খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে ফিরছেন, কারণ সেই দিদি শাশুড়ি কিন্তু তখন আবার প্রেগনেন্ট, এবং তার কিন্তু এই 3 বছরের মেয়ে, যে হচ্ছে এখন আমার বোনের শাশুড়ি। তো সেই দিদি শাশুড়ি অসুস্থ হয়েছেন, স্ত্রী অসুস্থ হয়েছেন শুনে খুব স্বাভাবিকভাবে চিন্তিত হয়ে সেই তার স্বামী ফিরছেন যখন বাসে করে। এবার উনি পরিষ্কার বুঝতে পারলেন উল্টো দিক থেকে একটা বাসের সঙ্গে এসে প্রচণ্ড জোরে ধাক্কা হলো। এবার যখন উনি ছিটকে পড়বেন, মানে একটা ভয়ঙ্কর হয়েছিল, অ্যাক্সিডেন্ট হয়েছিল, পেপার টেপার বেরিয়েছিল তখন মনে হলো যেন ওনাকে কেউ ধরলো পেছন দিক থেকে, ওকে ধরে, যে একটা তো ছিটকে যাওয়া মানে তো তার তো অসম্ভব একটা স্পিডে তিনি পড়ছেন, একটা কি বলবো, সেটা ধর ভয়ঙ্কর জিনিস। সেখান থেকে ওনাকে যেন খুব ধরে কেউ ঘাসের মধ্যে, উনি পড়লেন কিন্তু একদম ঘাস জমির মধ্যে পড়লেন। ওটা বাস কিন্তু ঢুকে গেছে তখন নয়নজলিতে ঢুকে গেছে, ধাক্কা খেয়ে তার মানে অনেক লোক মারা ঠারা যান, খুব ভয়াবহ একটা অ্যাক্সিডেন্ট হয়। কিন্তু ওনাকে যেন কেউ, উনি পরিষ্কার বুঝলেন ওকে কেউ বাঁচিয়ে দিল। তারপরে তো মানে যা হয়, তারপর বোধহয় ওনার জ্ঞান ঠ্যান ছিল না, বা মানে সেই দুর্ঘটনার অভিঘাতে উনি ভয়ঙ্কর একটা মানসিক একটা যায়, তো একটা চাপ যায়। তারপরে ওনাকে ধরে ঠরে ফার্স্ট এড করে ঠরে ছেড়ে দেওয়া হয়েছে। ছেড়ে দেওয়ার পর তারপর ওনার বাড়িতে ঢুকতে ঢুকতে আরও 2-3 ঘন্টা দেরি হয়েছে। দেরি হয়ে উনি এসে শুনছেন যে সময় বাস অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং ওনাকে ওই যে টাইমটা, সেই টাইমে কিন্তু ওনার স্ত্রী মারা গেছেন বাড়িতে। মানে আমার বোনের যিনি অরিজিনাল, যিনি দিদি শাশুড়ি, তিনি কিন্তু মারা গেছেন। পরে আবার এই এখন যিনি দিদি শাশুড়ি সেটা আবার রিম্যারেজ হয় আর কি, দাদামশাইয়ের আবার পরে হয়। এরপর কিন্তু উনি অসম্ভব ভেঙে পড়েন, কারণ একজন সন্তান সম্ভবা স্ত্রী যদি মারা যান তাহলে সেটা, তখনকার দিনে তো একেবারেই অল্প বয়সে বিয়ে হতো, সেই তারই বা কত বয়স হবে তখন। তারপরে একটি মার চলে গেছে, এরকম একটি মেয়ের দায়িত্ব তাকে নিয়ে মানুষ করা, এবং উনি তখন নিজে বাবা মা হয়ে তাকে কিন্তু বড় করেন। এবং খুব
ইয়ে করেন, মানে যা মানে বুকে আগলে রেখে আর কি তাকে বড় করেছেন। এখন এর বেশ কিছুদিন বাদে ওনার মানে ওর শাশুড়ি তখন এরকম হয়তো 3.5-4 এরকম, এক্স্যাক্টলি বয়সটা আমি ঠিক জানি না, ছোটই, একদমই ছোট। তার জ্বর এসেছে। তো সেদিনকেও সেই চিন্তিত বাবা। এবার উনি কি করলেন, উনি যে দূরে গিয়ে চাকরিটা করতেন, উনি চাকরিটা ছেড়ে দিলেন। ওনার বাড়িতেই কিছু করতেন আর কি, যে জায়গা জমি দেখা টেখা, মানে তখনকার দিনে তো আরও অনেক কিছু, মানে এক জায়গায় থেকে অনেক কিছু কাজ করা যেত, সেইগুলো নিয়ে উনি ব্যস্ত হয়ে পড়লেন। উনি কিন্তু আর বাইরে চাকরি করতে গেলেন না মেয়ের জন্যে। তারপরে সেই দোতলায় মেয়ে রয়েছে এবং সবসময় দেখার জন্যে লোক ছিল, একজন মহিলা ছিল। তারপরে মানে এমনি আরও লোকজন ছিল, যারা সবাই আর কি যে যার কাজে ব্যস্ত। বাচ্চাটি হয়তো ঘুমোচ্ছে এবং বাচ্চাটির গায়ে জ্বর। সন্ধে হয়ে গেছে। এবার ওনার হাতে একটি হারিকেন এবং আরেকটা হাতে কি ছিল, ছাতা বা এরকম কিছু একটা নিয়ে উনি আস্তে আস্তে উঠেছেন। যে খুবই চিন্তিত একজন বাবা, তিনি উঠেছেন ছাতে নয়, দোতলায় আর কি উঠেছেন, যে মেয়ের ঘরে গিয়ে দেখবে যে কীরকম আছে মেয়েটা। দুশ্চিন্তা নিয়ে উনি বাড়ি ফিরেছেন। তারপরে উনি বুঝতে পারছেন যে ঘরটার মধ্যে কিন্তু কেউ নেই। তো উনি আস্তে আস্তে ঘরটার মধ্যে ঢুকে যখন মেয়ের ওই হাতে হারিকেন নিয়ে যখন ওইখানে উনি যখন সামনে ঘরটার মধ্যে ঢুকেছেন, ওই ঢুকে উনি দেখছেন যে একজন এরকম পাশে দাঁড়িয়ে এরকম নিচু হয়ে মেয়েকে দেখছে, এবং কোনো সন্দেহ নেই সেটা হচ্ছে ওনার স্ত্রী, মানে সেই মেয়ের মা আর কি। খুব স্বাভাবিক, কি কতটা সেই মায়েরও তো কি ভয়ানক দুশ্চিন্তা থাকে না, তার যদি যেটুকু অনুভূতি থাকবে সে তো তার সন্তানের জন্য তো সে ছটফট করবে। যে সে তো জানে, যে একজন মা খুব ভালোভাবে জানে যে সে যদি সরে যায় সন্তানের কাছ থেকে, তাহলে তার সন্তান মানে তাকে যে যতই দেখুক মায়ের মতো কেউ দেখে না। এটা তো খুব খুব মানে শতসিদ্ধ কথা, এটা তো হয় না, মায়ের মতো কেউ অন্তর দিয়ে কেউ দেখতে পারে না। তো সেখানে সেই মা তো সেই টানে তো আসবেই। তিনি একদম এরকম হয়, যেই ওনার আওয়াজটা পেয়েছেন যে পেছনে কেউ এসেছে, তারপরে কিন্তু উনি আর দেখতে পাচ্ছেন না। এবং ওকে, আমার বোনকে তার শাশুড়ি বলেছেন যে আমি কিন্তু ফিল করতাম মাকে, তিনি কিন্তু আসতেন, মানে তাকে কিন্তু অনেক সময় দেখা গেছে যে তার উপস্থিতিটা কিন্তু টের পাওয়া যেত। তিনি কিন্তু মেয়েকে ছেড়ে যাননি। শুনলেও কীরকম লাগে না? সত্যি সত্যি সেই মা বা বাবারও, অবশ্যই বাবারও, তাদের যদি এরকম অকালে ছেড়ে চলে যেতে হয়, যখন তার প্রচুর দায়িত্ব থাকে, একটি বাচ্চাকে বড় করে তোলার পেছনে দুজনের তো অবদান অসীম। তো সেখানে একজন যদি সরে যেতে হয়, অকালে চলে যেতে হয়, এটা আমি শুনেছি যে একজনের কাছে, যে যারা এরকম হঠাৎ করে যাদের মৃত্যু হয়ে যায় অ্যাক্সিডেন্টে, বিশেষ করে সেই যে তারা যে দেহটা ছেড়ে গেছে, তারা তো বুঝতে পারে না যে আমরা কেন মারা গেলামটা থেকেও যেটা হচ্ছে যে সে যে মারা গেছে এটা বুঝতেই তার অনেকক্ষণ সময় লাগে। এবং যখন সে বোঝে যে হঠাৎ করে আমি মারা গেলাম, যার জন্য তার কোনো মানসিক প্রস্তুতি ছিল না, যে একটা অসুখ বিসুখ হলে তার একটা মানসিক প্রস্তুতি থাকে যে ঠিক আছে চলো আমার হচ্ছে সে, কিন্তু হঠাৎ সে মারা গেল, এই যে তারা নাকি ভীষণ কাঁদতে থাকে। যারা এই নিয়ে, আমি পড়েওছি এবং আমি এই নিয়ে ঘটনাও শুনেছি, যারা এই সমস্ত নিয়ে চর্চা করেন, তাদের মধ্যে একজন বলেছেন যে একটা শ্মশানে গেলে উনি ফিল করতে পারেন যে সেখানে কতজন আছে। যে এরকম আমি একজনকে চিনি, যিনি এদের জন্য কাজ করেন মানে এদের শ্রাদ্ধ করেন, যে ও সেই শ্রাদ্ধটা কিন্তু কারোর নাম নিয়ে নয়, এখানে যারা জল পায়নি, মানে এরকম যারা মুক্তি পায়নি তাদের জন্যে, এরকমও কিন্তু লোক আছেন।
এবং একজন মহিলাকেও আমি চিনি, যিনি যিনি আমাকে বলেছেন যে হ্যাঁ, শুনেই যেন সে একটা তিনি একজন একটা মন্দিরে গেলেন, সেটা বোধহয় তারামায়ের কোনো মন্দির। তার পাশে একটি বেশ ফলেরই বাগান বলবো, বাগানই বলা ভালো, জঙ্গল বলা ঠিক হবে না, বাগানই। কিন্তু সেখানে যেন ঢুকে ওনার মনে হয়েছিল যে অনেকে মানে ফুপিয়ে কাঁদছে, ওনাকে যেন জানাচ্ছে যে আমাদেরকে বাঁচাও, আমরা এখানে আটকে গেছি, আমরা মানে তারা এদিকেও যেতে পারছে না, ওদিকেও যেতে পারছে না, এবং তাদের অকাল মৃত্যু হয়েছে। তখন উনি ওখানে সেই মন্দিরের পূজারীর ইয়ে নিয়ে, পারমিশন নিয়ে উনি ওখানে কাজ করেন। এবং কাজ হয়ে যাওয়ার পর ওখানে কী সব দেয়, আমি ঠিক আমাকে বলেছিল কি কী সব প্রদীপ জ্বালাতে হয়, তারপর কিছু খাওয়ার উৎসর্গ করতে হয়, এরকম উনি বলেছিলেন। যে এরকম আমি না সিরিয়াসলি আমি এসব শুনতে একটু ভয় পাই আমি, যাই হোক আমার তখন একটু ভয় লেগেছিল কথাটা শুনতে, যার জন্য আমার লিখে রাখা হয়নি, আমি শুধু শুনে গেছি। তো সেইটা হয়ে যখন উনি যখন আবার ওখান দিয়ে সেই রাস্তাটা দিয়ে যখন বেরিয়ে আসছেন, সেই বাগানটির ভেতর দিয়ে যখন উনি হেঁটে আসছেন, উনি বলছেন যে আমি না পরিষ্কার বুঝতে পারলাম যে জায়গাটা না ফাঁকা হয়ে গেছে, সেই ভারী জায়গাটা কিন্তু আর নেই, সেই বাতাসটা আর ভারী নেই, বা কেউ কাঁদছে না। আমি বললাম সত্যি, মানে আমি নমস্কার জানাই, এতজন যদি উদ্ধার পেয়ে থাকে, মানে এটা খুব উচ্চ মার্গের আর কি, উনি একজন সাধিকা, সেই জন্যই হয়তো পেরেছেন। এই না, আমি অ্যাড্রেস দিলে আমার একটাই হবে, ওনার সঙ্গে আমার সম্পর্কটা খারাপ হয়ে যাবে। প্লিজ কেউ চেয়েও না, কারণ আমি কোনোদিন কোনো ব্যক্তিগত কারণে ওনার কাছে আমি এটা বলতে পারি যে আমার হয়ে ঈশ্বরের কাছে মানে আমাকে যেন, আমি যেন আশীর্বাদ পাই, এইটুকু, এছাড়া আর কিছু বলি না। কারণ খুব এরা ভীষণ সেন্সিটিভ হয়, এবং এনারা যদি একবার বোঝে যে আমার কাছ থেকে আমাকে কাজে লাগাতে চাইছে, আর ব্যক্তিগত প্রয়োজনে আমাকে লাগানো, আমার সঙ্গে কিন্তু সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। প্লিজ আমাকে কেউ কিছু বলো না, তোমরা নিশ্চয়ই চাও না আমি এত ভালো ওনার ঘটনাগুলো শুনি, এবং আমি সেগুলো শেয়ার করি, আমি নাম না বলে শেয়ার করি অবশ্যই, কিন্তু আমি কোনো অবস্থাতেই তার কোনো ঠিকানা বা কিচ্ছু দিতে পারবো না। আমি জানি তাহলে এক নিমেষে আমি তার সান্নিধ্য হারাবো আর কি, এটা আমি পারবো না, এটা রিস্কি নেব না, মাফ করো, এটা আমি পারবো না। আচ্ছা, এরপর হচ্ছে যে ঘটনাটা বলবো, কটা বাজে? আচ্ছা, এরপরে যে ঘটনাটা, এটা মানে শুনে না আমি খুব প্রচণ্ড অবাক হয়ে গেছিলাম, কারণ আমি এই ধরনের ঘটনা কিন্তু কখনো শুনিনি। এমনিতে আমি আসছি যে ঘটনাগুলো আমরা শুনি, আমি সেটা এখানে অনেক আলোচনা হয়েছে এই নিয়ে, এখানে অনেকেই এই ঘটনা বলেছেন, সেটা নিয়ে আমি বলছি। কিন্তু আমি যে ঘটনাটা শুনলাম, এই ঘটনাটা আমার কাছে খুব অদ্ভুত লেগেছে, মানে আমি কখনো এরকম এই টপিকের উপরেই আমি কোনোদিন শুনিনি। সেটা হচ্ছে সুন্দরবনে থেকে একটি সম্ভবত আমি কি দাদা ডাকতাম, আমার না ঠিক খেয়াল নেই, বহু বছর আগে, কারণ আমি তখন ছোট। একটি ছেলে, সে সুন্দরবনের সুন্দরবনের ছেলে, তো সে আমার পিসি বাড়িতে আসতো, এবার আমি সম্ভবত দাদা ডাকতাম, আমার চেয়ে বোধহয় বড়, যাকে সেটা কোনো ইস্যু নয়। আসল ঘটনাটা হচ্ছে সেটা যে পিসি বাড়িতে থেকে পিসি লেখাপড়াও করতো, বাড়ির ছেলের মতোই থাকতো। তো সেই দাদাটাই বলি, সেই দাদাটা একবার ইয়েতে গেছিল, সুন্দরবনে ঘুরতে, মানে বাড়িতে গেল আর কি, কোনো একটা ছুটি টুটি পড়েছে, বাড়িতে গেল, সরি। বাড়িতে যখন বাড়ি থেকে যখন ফিরে আসলো, তখন সে এসে আমার পিসিকে বললো যে আমি না একটা অদ্ভুত ঘটনা ঘটেছে আমার জীবনে, একটা আমার অদ্ভুত অভিজ্ঞতা নিয়ে এসেছি। কী ব্যাপার, কি দেখলি রে, কি হয়েছে?
দেখলি না, মানে কি হয়েছে? বলছে একদিন রাত্রেবেলা ওখানে তো যাত্রা, এটা আমি বলছি অন্তত 40-45 বছর আগের ঘটনা বলছি। তো সেখানে সেই দেখতে গেছে, যাত্রা দেখতে গেছে পাশের গ্রামে, কোন গ্রামে থাকতো সেখান থেকে অন্য গ্রামে যাত্রা দেখতে গেছে। এবং যাত্রা দেখতে গেছে 4-5 জন বন্ধু, সমবয়স্ক, ওই হয়তো 9-10-এ পড়ে কি 11-12-এ পড়ে এরকম আর কি, বা আর একটু বড় হতে পারে। আমার ঠিক এক্স্যাক্টলি আমার মনে নেই এটা কোন কোন বছরের ব্যাপার, আমার সে মনে নেই, মানে আমি জানি না। তো যাই হোক, যখন ফিরছে তখন কিন্তু একটু রাত হয়ে গেছে। মানে 12:30টার মতো বাজে। তো যখন ফিরছে তখন দেখছে এরকম, ওখানে কি হয়, সুন্দরবনের ধারে পাশের অঞ্চল যখন, সেখানে কিছুটা ফাঁকা জায়গা, আবার তারপরে জঙ্গল আছে। জঙ্গলটা মানে ঠিক জঙ্গল নয়, সেটা হয়তো ওই আমাদের চেনা গাছগুলোরই জিনিস আর কি, একেবারে সুন্দরবনের যে সেইটা না কিন্তু, ঠিক আছে, নানা রকম ফল ঠালের এরকম বাগান ঠাগান মতো রয়েছে, এরকম প্রচুর গাছালি, এটা তো গ্রামের একটা বৈশিষ্ট্য, সেখানেও রয়েছে। তো সেখান দিয়ে যখন ওনারা ফিরছে তখন হঠাৎ একটা জিনিস দেখে 4-5 জনই আটকে গেছে। এবং ওরা যে জায়গাটা দাঁড়ানো রয়েছে তার চারপাশেও কিন্তু প্রচুর গাছ রয়েছে, আর মাঝখানটা একটু ফাঁকা জমি আছে। সেখান দিয়ে দেখছে যে মানে যা বর্ণনা দিয়েছে, সাদা সাদারও কিন্তু একটা মানে এক্সট্রিম লেভেলের সাদা, মানে মনে হচ্ছে যেন সাদা পেন্ট করা গায়ে। এইরকম 4-5টি গরু, সাদা গরু, তারা ছুটে আসছে। এইরকম সাদা কিন্তু দেখা যায় না, মানে এত চকচকে সাদা, মানে গরু কিরকম সাদা হয় সবাই দেখেছি আমরা, সাদা গরু সবাই জানি। কিন্তু ওইভাবে সাদা গরু যখন ওদের দিকে যখন তেড়ে কিন্তু ওদেরকেই যে তেড়ে আসছে তা কিন্তু না, তারা দৌড়ে আসছে। তাদের টার্গেট কোথায়, তারা কোথায় যাবে কিছুই এরা জানে না। এটা যখন মানে প্রথমে হয়ে গেছে যে মানে এটা কি দেখছি, এরকম সাদা কি আসছে 4-5টা গরু, তখন একজন বলেছে শিগগিরই গাছে উঠে পড়। ওরা যে যার মতো গাছে উঠতে পারে, প্রচণ্ড ভালো গাছে উঠতে পারে গ্রামের ছেলে, পটাপট যে যার মতো একটা করে গাছ বেছে নিয়ে তাতে উঠে চলে গেছে। উঠে যাওয়ার বোধহয় কিছুক্ষণের মধ্যে দেখছে একদম প্রচণ্ড স্পিডে তারা একেবারে ধুলো টুলো উড়িয়ে 4-5টা ধুলো করে দিয়ে বেরিয়ে চলে গেল, ছুটে বেরিয়ে চলে গেল। যত দূর দেখা গেল, তারপর আর দেখা গেল না, খুব স্বাভাবিক কারণে। কিন্তু ওরা যেটা করলো, এত ভয় পেয়েছে ওরা, কারণ এটা ওদের একটা ভেতর থেকে অনুভূতি হলো যে এটা কখনো স্বাভাবিক তো হতে পারে না। এই রাত্রি 12:30-1টার সময় গরু দৌড়বে কেন? এতগুলো গরু, যার গরু সে ছেড়ে রেখে দেবে না তো। আর এই রকম গায়ের রং সাদা, এটা তো কখনো স্বাভাবিক হতে পারে না। তখন ওরা বলেছে, এই যে যার মতো গাছের মধ্যে চুপচাপ থেকে যা, আমরা সকালে নামবো। তারপরে যখন ওরকম ভোর 4টে 4:30 হয়েছে, একটু ফাঁকা ফাঁকা হয়েছে, তখন নেমে গ্রামে এসে যখন বলেছে যে আমরা এরকম, বলেছে ওরে বাবা, এটা মারাত্মক জিনিসের হাতে পড়েছিলি। এগুলো মানে যেগুলোকে মানে এদের অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে আর কি, ঠিক আছে, খুব স্বাভাবিক কারণে মৃত্যুটা হয়নি। সেই হিসাবে কিন্তু এরা মানে এরাও এক ধরনের গোভূত নিয়ে কিন্তু আমরা এখানে অনেক শুনেছি। গোভূত কিন্তু বলতে যা বোঝায় আর কি, সেটা কিন্তু আমরা একদম সেই ভুলিয়ে দেয়, অনেক কিছু হয় আর কি, বা রাস্তাঘাটে ওরকম দেখা যায়, কিন্তু সেটা কোনোদিন আমি শুনিনি 4-5টা আর তাদের এরকম গায়ের রং। সিধা আমি বলতাম, লাড়া রাখতাম না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এবার তাহলে আর একটা বলে ছেড়ে দিই। হ্যাঁ, তাও প্রায় 1.5 ঘন্টা তো বলছি। একজন, এনার নামও আমি ভুলে গেছি, বলেছে আমার বোন, কিন্তু আমি কিন্তু একদম ভুলে গেছি। এই এটা এটা নাড়াস না বাবা, এটার থেকে বেরো 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 বেরো, পুরো জিনিসটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, সরো সরো এখান থেকে সরো, তুমি গায়ে লেগে যাবে।
একদিন একটা ঘটনা বলি, এটাও বহু বছর আগে ঘটনা, ঠিক আছে, এটা বহু বছর আগে ঘটনা। সেটা হচ্ছে একজন বিল্ডার্স ছিলেন, তিনি ওই বিভিন্ন জায়গা থেকে, কলকাতা থেকে বহু দূর থেকে লরিতে করে ওই সমস্ত যা যা লাগে আর কি, বালি ফালি, স্টোন চিপ, হেন তেন, ইট টিট ওগুলো আনতেন। তার ফলে তাকে অনেক রাত বিরেতে ফিরতে হতো। এবার একদিন উনি এই বিরাটি শরৎ কলোনি, এই জায়গাগুলো আছে আর কি এয়ারপোর্টের কিছুটা পরে, তো সেখানে শরৎ কলোনি বলে একটি জায়গা আছে, সেখানে উনি নামেন। সেখান দিয়ে উনি চাঁদপুর বলে একটু ভেতর দিকে একটা জায়গা আছে, সেই জায়গাটায় উনি যাবেন। তো উনি হাঁটছেন, চেনা পরিচিত জায়গা, সেখানে উনি হেঁটে ফিরছেন। তো এইসব জায়গায় আগেকার দিনে যা ছিল, কিছুটা কিছুটা করে বাড়ি, আবার কিছুটা ফাঁকা জায়গা, হয়তো তারপরে একটা বাঁশ বোনার, তখনকার দিনে আরও অনেক বেশি গাছ ফাছ ছিল আর কি। এখন তো সেখানে খুব ভালো ঝাঁ চকচকে সমস্ত সব কিছু হয়ে গেছে, কিন্তু তখন কিন্তু এতটা ছিল না। সেখানে ফাঁকা ফাঁকা জমি রয়েছে, সেটার মধ্যে দিয়ে পাশ দিয়ে যাচ্ছে উনি। এবার একটা জায়গায় এসে উনি দাঁড়িয়েছেন, যেখানে একটা কোনাকুনিভাবে যদি উনি যান, একটু শর্টকাট হয়, আর সেটা হচ্ছে একটা আমবাগানের মধ্যে দিয়ে উনি যাবেন। তো আমবাগানে যখন উনি ঢুকতে গেছে, তখন দেখছে যে ওখানে একটা ষাঁড় দাঁড়িয়ে রয়েছে। তো উনি যেদিকেই মুভ করেন, ষাঁড়টাও সেদিকেই মুভ করে। এরকম অদ্ভুত ব্যাপার, ওনার খুব লেগেছে যে কি হলো ব্যাপারটা, আমি যেদিকে যাই এ আবার সেদিকে যাচ্ছে কেন। তো আবার এক সাইডে সামনে কিন্তু একটা কবরস্থান আছে। এবার উনি দেখলেন যে না, আমাকে তো কোনাকুনি যেতে দেবে না, তাহলে আমাকে রাস্তা দিয়ে উঠতে হবে, রাস্তা দিয়ে একটু ঘুরেই যেতে হবে। ঠিক আছে, ষাঁড়টা তো মহা জ্বালিয়ে খেলেও আমাকে। উনি একটু জোরে একটু হেঁটে রাস্তায় এসে উঠলেন। ষাঁড়টাও জোরে জোরে হেঁটে এসে ওর সামনে হাঁটছিল। এবার যেই একটুখানি গিয়েই একদম পুরো রাস্তা আড়াআড়ি করে যেতে দেবে না মানে আর কি, এরকমভাবে দাঁড়িয়ে গেল। এ তো মহা বিপদে হলো। আমি কোন দিকে যাবো রে বাবা, এ তো মহা বিপদের ব্যাপার, কোন দিকে যাব, এটা কিছু বুঝতে পারছে না। আচ্ছা, তারপরে হঠাৎ দেখছে না, ষাঁড়টা তো নেই। আচ্ছা ঠিক আছে, একটু সাইড হয়ে আর একটু হেঁটে আর একটু যাচ্ছে, উমা দুটো কালো ভয়ঙ্কর দেখতে দুটো কুকুর, তারা এসে রাস্তার মধ্যে যেন মানে সামনে আসলেই তোকে ছিঁড়ে খাবো আর কি, এরকম একটা যুদ্ধংদেহী মনোভাব নিয়ে দাঁড়িয়ে গেছে। তখন ভাবছি এটা যে কোনোদিন তো আমার সঙ্গে তো এটা হয় না, এটা কি হচ্ছে। একবার ষাঁড় এসে দাঁড়াচ্ছে, একবার ইয়ে এসে দাঁড়াচ্ছে। তারপরে ওনার যেটা রাস্তা, মানে উনি আসতে খুব ধীরে সুস্থে, কুকুরের দেখলে কিন্তু কেউ এগোতে চায় না মানে। তারপরে যেটা হয়েছে, ওর সামনেই কিন্তু আবার একটা কালীবাড়ি আছে। সেই কালীবাড়ির সামনে যখন উনি খুব ধীর পায়ে হেঁটে যখন কালীবাড়ির সামনে এসে, ও সামনে কিন্তু কুকুরগুলো আর উনি দেখতে পাননি, তারাও বোধহয় এপাশ ওপাশ চলে গেল। তো এটা হয়তো স্বাভাবিকভাবে শুনলে হয়তো ওনার মানে সবারই মনে হতে পারে একটা ষাঁড় এসে থাকতেই পারে, কিন্তু ষাঁড়টা একবার আমবাগানে ঢুকতে গেলে আমবাগানটা আটকাচ্ছে, আবার রাস্তা দিয়ে হাঁটতে গেলে আবার সেখানে আটকাচ্ছে। ষাঁড়ের কিন্তু সাধারণত এই ধরনের ষাঁড় এসে তাড়া করতে পারে, গুটিয়ে দিতে পারে, রেগে গেলে পেছনে ধাওয়া করলো, এটা হতে পারে, এটা শুনেছি। কিন্তু সে এসে একটা জায়গায় যেতে দেবো না বলে মাঝখানে গার্ডওয়াল হয়ে দাঁড়িয়ে যাবে, এটা একটুখানি অস্বস্তিকর ব্যাপার। আর তারপরে কুকুর দুটো সেখানে ওই জায়গায়, আমরা কিন্তু সাধারণত কোন পাড়ায় কি কি থাকে আর কি, আমরা হাঁটা চলা করতে করতে আমরা জানি যে এই পাড়ায় এই কুকুরগুলো থাকে, বা আমাদের কিন্তু একটা স্বাভাবিক নলেজে থাকে। কিন্তু সেই কুকুর দুটোকে উনি আর কোনোদিনই দেখতে পাননি। আর ওই কুকুর দুটো যে কালো কুচকুচি দুটো কুকুর এসে সামনে যে মানে পুরো ব্যাপারটা নিয়ে ওনার কিন্তু খুব একটা ভয়ের সিচুয়েশনটা তৈরি হয়েছিল। তো যাই হোক, তারপরে যখন মা কালীর মন্দিরের সামনে যখন উনি চলে আসেন, তখন কিন্তু তারপর কিন্তু আর সমস্যাগুলো হয়নি। এটা অনেক কিছুই হতে পারে, মানে এটা হয়তো খুবই লজিক্যাল হতে পারে, আবার কোনো মিস্ট্রি এর পেছনে থাকতেই পারে। আচ্ছা আচ্ছা।
শরৎ কলোনিতে আমার পিসি, এই ছোট পিসিরাই থাকতেন আর কি, মানে সর্বাণীরা থাকতো। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এবার কিন্তু আমি আর একটা বলে আমি শেষ করে দিচ্ছি। হ্যাঁ, এটা আমাকে পাঠিয়েছে, আমার ভাইজি পাঠিয়েছে এটা। এটা বরঞ্চ বলি, অনেকগুলোই আজকে ও আমাকে বলেছে, তার মধ্যে একটা ঘটনা বলি। সেটা হচ্ছে আনোয়ারা বিবির ঘটনা। কেন আমি আনোয়ারা বিবির, অনেকগুলো ঘটনাই আজকে বলেছে আমাকে, কিন্তু আমি সেটা সামনের সপ্তাহে বলবো। আজকে আনোয়ারা বিবিটাই কেন বলছি, এই আনোয়ারা বিবির গল্পটা ও আমাকে পাঠাতে গিয়ে ওর আমি সবসময় সবার কাছে ভয়েসটাই চাই আর কি, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে যে এখানে ভয়েসটা পাঠাও, তাহলে আমার শুনে লিখে নিতে সুবিধা হয়, বা আমার যে কোনো কাজ করতে করতে আমি শুনে নিতে পারি। তো আনোয়ারা বিবির গল্পটা ও আমাকে পাঠাতে গেছে 18 বার। 18 বারের পর 19 বারের বার ও সফল হয়েছে, 18 বার ও বাধা পেয়েছে। তো সেটার জন্যেই ও বললো যে ও শুধু আমাকে, তারপরে এরকম একটা অবস্থা হলো যে ও আমাকে বললো আমি না, মনে রেখো যে আমি আনোয়ারা বিবির গল্প বলবো। আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, তারপরেও পাঠাতে পেরেছে, এবং সেটাও বোধহয় পাঠিয়েছে ওরকম 18-19 দিন আগেই হবে, আমি এক্স্যাক্টলি আমার মনে নেই। যাই হোক, আমিও আজকে ওর ঘটনাগুলো বলবো বলেই লিখে রেখেছিলাম আর কি। আজকে আমি শুনে ভালো করে আত্মস্থ করলাম। সেটা হচ্ছে আনোয়ারা বিবি যিনি, তার নাম কেন আনোয়ারা বিবি, তার হয়তো অন্য নিজের পিতৃমাতৃদত্ত নাম হয়তো অন্যরকম ছিল, কিন্তু তার নাম আনোয়ারা বিবি। আগেকার দিনে তো একটু অল্প বয়সে বিয়ে হয়ে যেত। তার যে বড় পোতা, তার নাম হচ্ছে আনোয়ার। এবার ওই আনোয়ারের নানি বা এরকম বোঝাতে, নানি বা দাদি এইরকম বোঝাতে বোঝাতে, মানে ওইরকম ডাক হতে 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 তার নাম আনোয়ারা বিবি হয়ে গেছে বলেই সবাই বলে। তো আনোয়ারা বিবি যে জায়গাটাতে থাকতেন, সেখানে একজনের ছাদে যদি ওঠা যায়, সেই যে মহল্লাটা, সেখানে একজনের ছাদে যদি ওঠা যায়, সেই ছাদ থেকে অন্যদের ছাদে যাওয়া যায়, অন্যদের বাড়ির ভেতরে ঢুকে যাওয়া যায়, অন্যদের ওই ভেতরে উঠোন মতো যে আছে সেখানেও যাওয়া যায়, মানে কিছু কানেকশন রয়েছে পরপর পরপর বাড়িগুলোর মধ্যে। এখন সেখানে সেটা দুপুরবেলার দিকে পুরোটাই মানে নারী মহলের হাতে চলে যেত। তো সেখানে সবাই হয়তো বড়ি, আচার, হেন তেন এইসব যা যা ও বানাতেন আর কি, যা যা, বা কেউ হয়তো সেলাই ফোড়াই করছে বা যা যা করে তারা, কিন্তু সন্ধ্যার আগে কিন্তু তাদেরকে নেমে যেতে হতো। এটাই রীতি ছিল। সন্ধ্যার দিকে কেউ কিন্তু কোনো মহিলারা ছাদে যেত না। তারপরে হয়তো পুরুষরা যেতেন কিনা আমি বলতে পারছি না। আর বাচ্চারা তো খেলতো, এই ছাদ থেকে ও ছাদ, তারা দৌড়াদৌড়ি করতো। তো এই যে আনোয়ারা বিবি, তিনি কিন্তু জায়গাটার মধ্যে খুব প্রসিদ্ধ ছিলেন, তার কারণ তিনি একটা অদ্ভুত জিনিস তৈরি করতেন। সেটা হচ্ছে সেটার একটা নামও বলেছিল, খুব সুন্দর নাম বলেছিল, কিন্তু আমার না লেখা হয়নি। যাই হোক, সেটা তার নিজের দেওয়ার নাম আর কি। তো সেটা এরকম যে একটা ধরা যাক লাচ্ছা পরোটা, কিন্তু লাচ্ছা পরোটাটা মানে মিষ্টি, এবং সেটার এই যে প্রত্যেকটা পরতে পরতে বা প্রত্যেকটা যে দাগ ঠাক, ওগুলোর মধ্যে ড্রাই ফ্রুটসে ভর্তি, ঠিক আছে, যার ফলে ওটা খুব টেস্টি হতো, ভীষণ টেস্টি হতো। এবং সমস্ত মানে বাচ্চারা এসে, বিশেষ করে বড়রাও ওনার কাছে খুব দাবি করতো, খুব বায়না করতো যে আমাদের ওই পরোটাটা খাওয়াবে, এবং উনি সেটা বানাতে ভীষণ পছন্দ করতেন, যেহেতু সবার কাছে খুব পপুলার ছিল, উনি কিন্তু সেটা বানাতেন। তো পাশের বাড়ি, মানে দু এক ঘর এই পাশ ওপাশ হতে পারে, যাই হোক, সেখানে একটি মেয়ে ছিল যে ওই জিনিসটা খেতে খুব ভালোবাসতো, ওই পরোটাটা খেতে খুব ভালোবাসতো। এখন তার
বিয়ে হয়ে যায়, বিয়ে হয়ে তার সে শ্বশুরবাড়ি চলে যায়। শ্বশুরবাড়ি থেকে কিছুদিন বাদে সে একবার ইয়েতে আসে, বাপের বাড়ি ফিরে আসে, বাপের বাড়িতে আসে আর কি। তো বাপের বাড়িতে আসার পর ওর কি মনে হয়েছে, ওর তখন একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসছে, তখন তো বাপের বাড়িতে অনেকদিন বাদে এসছে, কেউ আর ওকে মানে বারণ করেনি আর কি। ও ছাতে উঠে গেছে, তো ছাতে উঠে দেখছে যে ওখানে ওই ছাতে আর কি, পাশের ছাতে আনোয়ারা বিবি রয়েছে। তখন ও গিয়ে তো দেখা টাকা করেছে, তখন আনোয়ারা বিবি ওর হাতে একটা পোশাক দেন আর কি, একটা ছোট্ট বাচ্চা মেয়ের একটা পোশাক দেন, ফ্রকের মতো, যে এটা তোর মেয়ে হলে দিস। যে মেয়ে হলে দেব, মানে তখন তো সদ্য বিয়ে হয়েছে, কোনো সম্ভাবনাও তখন দেখার সময় আসেনি। তখন ও বলছে হ্যাঁ আমি মেয়ে হলে এটা পড়াবো। বলছে হ্যাঁ এটা তোর মেয়েকে দিস। আর তখন ও বলল আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওর একটু কীরকম লাগে আর কি। যাই হোক, তার কিছুদিন বাদে ও বাড়িতে, নিজের বাড়িতে ফিরে আসে এবং যথারীতি কিছু দিন বাদে ও ইয়ে হবে, সন্তান সম্ভব হয়। তা এবং ও বুঝতে পারে, সবাই ওকে বলতো যে ছেলে হবে ছেলে হবে, কিন্তু ওর খালি মনে হতো যে না আমার মেয়েই হবে। তো ও কিন্তু সেই জামাটা মানে সেই জিনিসগুলোকে খুব ভালো করে গুছিয়ে টুছিয়ে রেখেছে। হ্যাঁ পোতা পোতা, ছেলের ঘরের নাতি। তো তারপরে একবার এরকম হলো যে উফ মোটু কি হচ্ছে, উফ। তো একবার যেটা হলো যে ওর যখন একেবারে অ্যাডভান্স স্টেজ, তখন ও কি করলো যে ও একদিন রাত্রেবেলা শুয়ে শুয়ে ভাবছে, ইস আমি যদি ওইটা পেতাম, ওই যে সেই পরোটাটা যেটা আর কি ওই দাদি যেটা মানে আনোয়ারা বিবি যেটা করতেন আর কি, সেইটা যদি একটু পেতাম, খেতে ভালোবাসতাম, তাহলে এখানে কি কেউ আমাকে এটা করে দেবে? ওটা তো কেউ পারবেও না, কেউ হয়তো জানেও না যে ওটা কীরকমভাবে বানাতে হয়। ও খুব খেতে ইচ্ছা হয়েছে। তো বসে রাত্রেবেলা বসে বসে খুব ভাবছে আর কি। এ সময় যা হয় সব নানা রকম জিনিস খেতে ইচ্ছা হয়। তো পরের দিন সকালবেলা যখন ও উঠেছে, তখন ও রান্নাঘরে গিয়ে দেখছে এরকম একটা প্লেটের মধ্যে, মানে একটা বাটির মধ্যে ওই ওই জিনিসটা, ও যে জিনিসটা চেয়েছে আর কি, সেই পরোটা, স্পেশাল টাইপের পরোটাটা, সেটা একটা করে চাপা দেওয়া রয়েছে। তো সেটাও ভাবছে ও মা এখানে কি তাহলে কেউ আমাকে এটা বানিয়ে দিল, কেউ কি এখানে কি হলো ব্যাপারটা, ও তো বুঝতে পারছে না যে কি হলো ব্যাপারটা, এটা কোথা থেকে আসলো। তাহলে বোধহয় এখানে আমার শাশুড়ি টাশুড়ি কেউ বানিয়ে দিয়েছে। বাড়িতে তো তখন অনেক মহিলা ছিলেন। তা যাই হোক, ও খুব খেয়েছে এবং ও খুব স্যাটিসফাইড, খুব হ্যাপি, বাহ একদম সেই জিনিসটা এরকম খেয়েছে টেয়েছে। খাওয়া টাওয়া হয়ে যাওয়ার পর তারপর তো যথাসময়ে ওর মেয়ে হয়েছে এবং মেয়েই হয়েছে, এবং সেই জামা টামা ও তাকে দেয় আর কি। তার বেশ কিছুদিন বাদে ও আবার ইয়েতে ফিরে তো আসে, বাপের বাড়িতে আসে, মেয়েটে নিয়ে বাপের বাড়িতে আসে। এইবার এসে ও শোনে যে ওর যখন বিয়ে হয়েছে তার কিছুদিনের মধ্যেই কিন্তু ওই আনোয়ারা বিবি কিন্তু মারা গেছেন। আনোয়ারা বিবি বেঁচে ছিলেন না, এবং ও হিসাব করে দেখলো যে সেই সময় উনি মারা গেছেন যখন ও দ্বিতীয়বার যে আরেকবার যে এসেছে তারও আগে কিন্তু তার মৃত্যু হয়েছে। ও যখন ছাতে গিয়ে যে ওকে জামাটা বানিয়ে দিয়েছিল, সে কিন্তু ও ও হিসাব করে দেখলো যে সেটা কিন্তু জীবিত নয়। এবং তারপরে ওর কাছে পুরোটাই তো অদ্ভুত হয়ে গেল না, কে তাহলে ওকে সেই জামাটা দিল। আর ছোটোবেলার থেকে আনোয়ারা বিবিকেও চেনে, সেখানে তার হাতের খাবার খেয়ে ও বহুবার খেয়েছে, সেখানে ওকেই বা কে ওখানে সেই পরোটাটা বানিয়ে দিল। এগুলো মানে ওর কাছে খুব কি বলবো, খুবই বিস্ময়ের আর কি, যেটার কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা ওর কাছে ছিল না, ও পায়নি। খুব অদ্ভুত লেগেছে ঘটনাটা আমার কাছে।
ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। আবার আমার আগামী শনিবার আমি আসব। আমার আছে ডেট। আজকে 11:30 বাজে। আজকে আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো। সবার কেমন লাগলো একটু জানিও। এই উৎসাহ পাই আর কি। তাহলে ঠিক আছে, সবার যদি ভালো লেগে থাকে তাহলে আমার খুব ভালো লাগবে। হ্যাঁ, ঠিকই ঠিকই, রুমা ঘোষ ঠিকই বলেছেন। আমি তো এই ফোনে তো কিছু দেখতে পাই না, শুধু ওইটাই দেখতে পাই যে কে কে দেখছেন, এইটুকুই বুঝতে পারি। এই স্নেহা কারার ইজ ওয়াচিং এইটুকুই আমার কাছে আসে, আর কিছুই দেখতে পাই না এখানে। সেই জন্য আমার সাইডে আরেকটাও ফোন থাকে। হ্যাঁ, ওটা আছেই শ্লোক, না ওটা তো বইমেলা, ওটা তো নিশ্চয়ই যাব বইমেলা তো। ঠিক আছে, তাহলে আজকে রাখি। আমার কালকে সকালবেলা আবার বেরোতে হবে, সেই জন্যে, নাহলে আমার কাছে আরও গল্প ছিল। ঠিক আছে, চলো, আবার তো 6-7 দিন বাদেই আবার আসছি। সবাই ভালো থেকো। এখন অনেকেই আসছেন। সরি, আমি আজকে শেষ করে দিচ্ছি। আপনারা রেকর্ডিংটা শুনে নেবেন। সবাই ভালো থাকুন। এখানেই রাখলাম। ঠিক আছে, শুভরাত্রি।